আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমরা হয়তো অনেকে আমাকে চেনো না, কারণ আজকে একেবারে নতুন একটা জিনিস শুরু করতে যাচ্ছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6 এ যারা পড়ছো তাদের বিজ্ঞান বইয়ের পুরোটা এই সিরিজের ভিতর শেষ করে দেওয়া হবে। একেবারে ফ্রি অফ কস্ট বিজ্ঞান বইটা পুরোপুরি শেষ করে দেওয়া হবে। তোমরা যেহেতু বিজ্ঞানের ইম্পোর্টেন্সটা, বিজ্ঞানের গুরুত্বটা বুঝতে পেরে ক্লাসটা দেখা শুরু করছো, এজন্য তোমাকে একটা থ্যাংক ইউ এবং তোমার জন্য জোরে একটা হাততালি। যাই হোক, মজা করছিলাম। সো আমরা যেহেতু বিজ্ঞানটা পড়বো, সো বিজ্ঞান জিনিসটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার হলে মুখস্থ করে, এখানে একটা জিনিস মুখস্থ করে দিয়ে আসবা, পরীক্ষার হলে সেটাকে গিয়ে বমি করে দিয়ে আসবা, ব্যাপারটা এরকম না। বিজ্ঞান কিন্তু অনেক কিছু বোঝার আছে। আমরা ইংরেজি, বাংলা বা বিশ্ব পরিচয় এই জিনিসগুলোকে যতটা গুরুত্ব দেই, আমরা কিন্তু বিজ্ঞান বিষয়টাকে অতটা গুরুত্ব দেই না। একেবারে অবহেলিত থাকে এটা। বাট বিজ্ঞানী কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ তোমরা যখন উপরের ক্লাসগুলোতে উঠবা, হয়তো ক্লাস 9 এ, এসএসসি তে, তারপর এইচএসসি তে, এই বিজ্ঞান বইটা কিন্তু তোমাদের ৩ টা বইতে ভাগ হয়ে যাবে। একটা নাম হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, আরেকটা নাম হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন, আরেকটা নাম হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান। এই ৩ টা বই একসাথে মিক্স করে তোমার এখানে দেওয়া আছে। এবং এখন থেকে তুমি যদি তোমার বেসিকটা, মানে এইখানে যে কনসেপ্টটা, কোর কনসেপ্টটা বলা আছে, সেইটা যদি ক্লিয়ার না করে যাও, তুমি কিন্তু ভবিষ্যতে বড় ধরনের প্রবলেমে পড়বা, অনেক প্রবলেম ফেস করবা। এটা যে শুধুমাত্র তোমাকে পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী ক্লাসে ভোগাবে এটা না। শুধুমাত্র 8 এ বা 7 এ ভোগাবে এরকম না। তোমাকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত ভোগাবে। সো সব জিনিসগুলো এই জায়গা থেকে ক্লিয়ার করে নেওয়া দরকার। সো আজকে যেহেতু আমরা বিজ্ঞানের ১ম জিনিসটা শুরু করব, সো চলো বিজ্ঞান কি এই জিনিসটা বোঝার জন্য যা যা দরকার এই অধ্যায়ে আমরা সেটাই পড়বো। এবং এই অধ্যায়টা বইতেও এইভাবে সাজানো যে বিজ্ঞান কি, বিজ্ঞান জিনিসটাকে অনুধাবন করার জন্য যা যা দরকার সেটা এই অধ্যায় আছে। এবং আমরাও এই ক্লাসটাতে আসলে বিজ্ঞান কি সেটা বোঝার জন্য কি কি দরকার বা বিজ্ঞান জিনিসটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করবো। তো চলো শুরু করি। দেখো, অধ্যায়টার নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। আচ্ছা, এই অধ্যায়ের ব্যাপারে পরে বলছি। আগে বিজ্ঞান কি বা বিজ্ঞান কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আজকে আমাদের মানে এই দুনিয়ায় কত ধরনের টেকনোলজি আছে। যেমন তুমি তোমার ফোন থেকে যে ভিডিওটা দেখতেছো, এখানে শুধুমাত্র দেখো ছোট্ট একটা ফোন বা একটা কম্পিউটার, তার ভিতর কত মিলিয়ন মিলিয়ন পার্টস আছে, মিলিয়ন কত ধরনের জিনিস আছে ভাই। তারপর হচ্ছে এই যে বোর্ড, পিছনে বোর্ড, আগে তো স্যাররা হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস করাইতো, তখন কত কষ্ট হইতো বা ঠিকভাবে একটা জিনিসের অ্যানিমেশন দেখানো যেত না। এখন দেখো টেকনোলজি আসছে না, কত নতুন নতুন টেকনোলজি আসছে। তারপর তুমি যে ভয়েসটা শুনতে পাচ্ছ, কত সফিস্টিকেটেড একটা ভয়েস শুনতে পাচ্ছ, ভিডিও কোয়ালিটি চেঞ্জ হয়েছে, অনেক ধরনের টেকনোলজি আসছে। সো এই টেকনোলজি কি একদিনে আসে নাই। এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে এবং এটা কার অবদান? বিজ্ঞানের কারণে এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। তারপর আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছে, আমাদের মানে কত কমপ্লেক্স একটা ডিজাইন। আমাদের এই ডিজাইন জিনিসগুলো তো ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে, তাই না? বাট সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কোনটা, সর্বশ্রেষ্ঠ কমপ্লেক্স জিনিস কোনটা, সেটা হচ্ছে হিউম্যান বডি। সেটা আমাদের আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে এবং সেইটাকে আমরা জানি কিসের মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে জানি। সো সব যে কিছু আসলে যেহেতু বিজ্ঞানের অবদান, সো এই বিজ্ঞানটা কিভাবে আসলো? আমরা জাস্ট ধরে নিলাম, তারপর একটা পার্টস বসাই দিলাম, ব্যাপারটা এরকম না। আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, মানে আস্তে আস্তে উন্নত হইতে হইতে বা আস্তে আস্তে একটা জিনিস নিয়ে গবেষণা করতে করতে এই জায়গায় আসছে। এবং এইটা কিভাবে করা হয়েছে সেইটাই আজকের অধ্যায়ে আমরা জানবো। সো আমরা বিজ্ঞানের কিছু অবদান দেখি বা বিজ্ঞান কিভাবে কাজ করে সেটা তো দেখবে। আগে কিছু উদাহরণ দেখি। যেমন হচ্ছে, এটা হচ্ছে একটা মার্স রোভার। মার্স রোভার মানে হচ্ছে মঙ্গলে যে রোভার গুলো যায় মঙ্গল গ্রহে, সেটাকে বলা হয় মার্স রোভার। এটা হচ্ছে আমাদের মানে তোমাদের বড় ভাই আপুদের বানানো ব্র্যাক ইউনিভার্সিটির মঙ্গল তৈরি এরকম মার্স রোভার কম্পিটিশন হয় বিভিন্ন, মানে নাসার পক্ষ থেকে মোস্ট প্রবাবলি কম্পিটিশন হয় আমেরিকায়। সেখানে হচ্ছে বাংলাদেশ থেকে কিছু টিম যায়, যেমন ইউআইইউর টিম যায়, তারপর হচ্ছে আইইউটির টিম যায়, তারপর হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেটার টিম যায়। তো এরকম কয়েকটা ভার্সিটি থেকে টিম যায়। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির মঙ্গল তৈরি এইটা। সো সত্যিকার একটা মার্স রোভার আছে, এটা মোস্ট প্রবাবলি ব্র্যাক ইউ বা অন্য কোনো ইউনিভার্সিটির। আর একটা আছে, এটা হচ্ছে কিউরিসিটি রোভার। এটা এটা কিউরিসিটি রোভার না, কিউরিসিটি রোভার। আচ্ছা, একটা আছে কিউরিসিটি রোভার, যেটা হচ্ছে নাসার পক্ষ থেকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল মঙ্গল গ্রহ সম্পর্কে গবেষণা করার জন্য। আমরা জাস্ট কিছু উদাহরণ দেখতেছি, আমরা কিন্তু কিছু পড়তেছি না, জাস্ট বিজ্ঞানের কিছু উদাহরণ দেখতেছি। জাস্ট তোমরা যাতে এই জিনিসটার প্রতি ইন্টারেস্ট ফিল করে, এই জন্য আমরা কিছু উদাহরণ দেখতেছি। তারপর ধরো রকেট, এই রকেট কত দ্রুত যায় বা কিভাবে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি পার করে যায়, সবকিছু আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। এই পুরো বইটা, মানে এই পুরো বইয়ের যে তুমি প্লে লিস্টটা দেখবা, তোমার জন্য একটা বিশাল জার্নি হতে যাচ্ছে, লং জার্নি। এই জার্নিতে তুমি শুধুমাত্র পরীক্ষায় মানে লেখার জন্য তুমি পড়বা না, তুমি আসলেই জিনিসটা মাথার ভিতর তোমার ঢুকে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, তুমি এই জিনিসটায় মজা পাবা। মানে তুমি নিজে নিজে এটা পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপর হচ্ছে রকেটের কথা যদি বলি, এরকম রকেট যেই এক একটা রকেট হচ্ছে 22-23 তলা একটা বিল্ডিং এর সমান উঁচু, সেইটা কিভাবে উপরে উঠে যায়। সো সবকিছুর ব্যাপারই, মানে সবকিছু আসলে বিজ্ঞানের সৃষ্টি। তারপর হচ্ছে
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নাসার তৈরি, যেখানে হচ্ছে মানুষ মহাকাশচারীরা থাকে, গবেষণা করা হয় বিভিন্ন ধরনের। পৃথিবীর উপরে একটা জায়গা আছে, এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নাসার পাঠানো। তারপর বিভিন্ন ধরনের স্যাটেলাইট, আমাদের একটা স্যাটেলাইট আছে। তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের তো হাজার হাজার স্যাটেলাইট আছে, অনেক দেশের হাজার হাজার স্যাটেলাইট আছে। আমরা গরিব দেশ, সেজন্য আমাদের একটা স্যাটেলাইট আছে। বাংলাদেশ থেকেও কয়েকটা ইউনিভার্সিটি পাঠানোর চেষ্টা করতেছে, যেমন ব্র্যাক, তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটি হাসানুল্লাহ, এরা হচ্ছে পাঠানোর চেষ্টা করছে, যেগুলো হচ্ছে ন্যানো স্যাটেলাইট, ছোট ন্যানো স্যাটেলাইট, ছোট কোনো স্পেসিফিক একটা কাজ করার জন্য ব্যবহার করা হয়। তো সবকিছু আসলে বিজ্ঞানের অবদান। আচ্ছা, যাই হোক, বিজ্ঞানের অনেক কিছু উদাহরণ দিয়ে ফেলছি। এখন হচ্ছে বিজ্ঞান জিনিসটা কিভাবে আসলো। প্রাচীনকালে বিজ্ঞানীরা কিন্তু এরকম ছিল না, আমাদের যেরকম সায়েন্টিস্টরা কিরকম থাকে। তোমরা তো হয়তো অনেকে সায়েন্টিস্ট দেখো নাই। সায়েন্টিস্টরা কি করে, স্পেসিফিক একটা বিষয় নিয়ে গবেষণা করে। ব্যাপারটা কিরকম, একটু আগে যে বললাম না যে তোমাদের বিজ্ঞান বইটা ৩টা পার্টে ভাগ হয়ে যাবে, যেমন কি জীববিজ্ঞান, রসায়ন, আর একটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এখন ধরো পদার্থবিজ্ঞান, বিজ্ঞানের একটা পার্ট কিন্তু পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের অনেকগুলা পার্ট আছে। সো সেই পার্টগুলোর ভিতর আরো মাইক্রো পার্ট আছে, তার ভিতরে ধরো ছোট কোনো পার্টের ভিতর বিজ্ঞানীরা হচ্ছে গবেষণা করে। হ্যাঁ, সরি, আমার বিড়ালটা ডিস্টার্ব করতেছিল। ওকে, ওকে। সো যেটা বলতেছিলাম, সো মানে এখনকার বিজ্ঞানীরা এইভাবে গবেষণা করে, কিন্তু প্রাচীন যুগে বা আগেকার যুগে বিজ্ঞানীরা কিন্তু এইভাবে গবেষণা করতো না। যে কোনো একজন গুরু থাকতো, তার সাথে কি সে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে গবেষণা করতো, অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতো। যেমন ধরো জ্যোতির্বিজ্ঞান বলো, তারপর হচ্ছে রসায়ন বলো, পদার্থবিজ্ঞান বলো, তারপর সাহিত্য বা দর্শন, এগুলো নিয়েও গবেষণা করতো। সো অনেকগুলো বিষয় একসাথে গবেষণা করতো ওই বিজ্ঞানী। এবং তার কিছু শিষ্য থাকতো, তারা হচ্ছে ওইগুলোকে ধারণ করতো, মানে সবসময় তার কাছাকাছি থাকতো, সে কি বলতো ওইটা বোঝার চেষ্টা করতো। সো তখনকার দিনেও কিন্তু মানে বৈজ্ঞানিক জিনিসগুলো চর্চা করার জন্য একটা পদ্ধতি ছিল। এখনকার দিনেও কিন্তু সেই পদ্ধতি আছে। আমরা জানবো কিভাবে একটা ডিসিশন বা একটা সিদ্ধান্তে পৌঁছায়। যে আমি একটা দেখলাম আকাশে চাঁদ উঠছে, আমি জাস্ট এখান থেকে আমি কথাটা বলে দিলাম, এরকম না। আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্ত বা ডিসিশনে পৌঁছাই, এবং এই ডিসিশনে পৌঁছানোর যে পদ্ধতিটা কি, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেটা আমরা কয়েকটা স্লাইড পরেই জানার চেষ্টা করব। আমরা কিন্তু এখন পর্যন্ত পড়া শুরু করিনি, জাস্ট আমি কিছু কথাবার্তা বলে দিচ্ছি, এই অধ্যায়ের ইনিশিয়াল কথাবার্তা, তুমি যাতে জিনিসগুলো বুঝতে পারো। ওকে, সো এরকম প্রাচীন বিজ্ঞানীদের ব্যাপারে মানে আমরা প্রত্যেকটা যে কোনো একটা থিওরি পড়ানোর সময় বা থিওরি পড়ানোর আগে বা যে কোনো একটা অধ্যায় পড়ানোর আগে অবশ্যই তোমাদের বইতে না থাকলে আমরা পড়ে নিব যে এটার ইতিহাসটা কি, এটা কিভাবে আসছে, এটার কনসেপ্টটা কি। বইতে শুধুমাত্র যদি অল্প একটু লেখা দেওয়া থাকে বা একটা লাইনে দেওয়া থাকে, আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা সবসময় তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের মাথার ভিতর ঢুকে যায় ব্যাপারটা এবং তোমরা এনজয় করো ব্যাপারটা। ওকে, তারপরে কি আছে, তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানবো এই অধ্যায়ে আমরা ইন্টারেস্টিং জিনিস জানবো। যে তোমরা হয়তো ছোটবেলায় একটা গল্প শুনছো যে একজন বিজ্ঞানী ছিল, তাকে রাজা একটা কাজ দিছিল। সো ওই কাজটা অনেকভাবে সলভ করতে পারে না। তখনকার দিনে রাজাদের আদেশ অমান্য করা কি, মানে মৃত্যুদণ্ড। সো সারাদিন ভাবতেছিল, হঠাৎ করে একদিন সে বাথটাব বা চৌবাচ্চা টাইপের একটা জিনিসে গোসল করতেছিল। সো তখন হঠাৎ করে তার মনে পড়লো যে এই পদ্ধতিটা আবিষ্কার করে ফেলছে বা ওই জিনিসটা সে সলভ করে ফেলছে। তখন সে জামা কাপড় ছাড়াই ইউরেকা ইউরেকা বলে দৌড় দিল। সো তখন থেকেই এই শব্দ ইউরেকা ইউরেকা শব্দটা আসছে, যেটাকে আমরা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করি। তার নাম হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস। ওনার স্টোরিটা জানবো এবং এই থিওরিটার ব্যাপারেও আমরা এই অধ্যায়ে জানার চেষ্টা করব। এই যে ইউরেকা ইউরেকা, এই রিলেটেড অনেক ভিডিও আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখে নিতে পারো আর ডিটেইলসে জানতে চাইলে। তারপর হচ্ছে পরিমাপের ব্যাপারে জানবো। যেমন ধরো একটা বোতল, ধরো এই বোতলটা ১ কেজি, আমি জানি ১ লিটার, সরি ১ লিটারের একটা বোতল। সো এই বোতলটায় যতটুকু পানি আছে এতটুকুই কেন ১ লিটার হবে? এতটুকু কেন ২ লিটার হবে না বা ১ গ্রাম হবে না? এইটা কোন জায়গা থেকে আসলো? আমরা কেন বলতেছি এইটি ১ লিটার? সো এগুলোর ব্যাপারেও জানবো। তারপর ধরো এতটুকু হচ্ছে ১০ সেন্টিমিটার। এখন এতটুকু কেন ১০ সেন্টিমিটার হবে বা এতটুকু কেন ১ মিটার হবে? সেগুলোর ব্যাপারেও জানবো। মানে কারণটা কি? কি কারণে হইলো বা কিভাবে আবিষ্কার হইলো, এগুলা কিভাবে সেট করা হইলো, সবকিছুর ব্যাপারেই জানবো। সো ওয়েলকাম টু আওয়ার জার্নি। সো সবকিছুর আগে একটা কথা বলে নিই এখন। এই অধ্যায়টা যেহেতু শুরু করতে যাচ্ছি এবং এই পুরো জিনিসটা যেহেতু একটা জার্নি হিসেবে শুরু করতে যাচ্ছি, এই জার্নিটা শুরু করতে যাচ্ছি, মানে এই জার্নিটা পুরোপুরি উৎসর্গ করতে যাচ্ছি আমাদের সবার বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। সো তোমরা হয়তো অনেকে ছোট, ক্লাস 6 এ পড়তেছো এখন, বা আমি জানি না আজ থেকে ১০ বছর পর হয়তো তুমি আমার ভিডিওটা দেখবা। তখনও তুমি হয়তো তখন যদি থেকে থাকো, তখন হয়তো জানবা যে আমাদের একজন বিপ্লবী বীর ছিল, সে হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদি। সে হয়তো আমাদের মাঝে নেই, ঘাতকরা হয়তো তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু তার আদর্শকে আমরা বুকে ধারণ করতে চাই।
এবং আমি একজন টিচার হিসাবে, একজন শিক্ষক হিসাবে চাই তোমরাও তার আদর্শকে বুকে ধারণ করো এবং সে যে স্বপ্নগুলো দেখেছিলেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বা দেশের জন্য, মানুষের জন্য, সেই স্বপ্নগুলো আমরা যাতে সবাই মিলে একসাথে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করে যাব। আজ থেকে ১০ বছর বা ৫ বছর, ১০ বছর যে কয় বছর পর হোক, তুমি ভিডিওটা যদি দেখে থাকো বা তুমি তো যখন একদিন বড় হবা, তোমার হাতে অনেক দায়িত্ব আসবে। সো আমরা যেন হাদী ভাইয়ের আদর্শকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং নতুন একটা বাংলাদেশ গড়তে পারি। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি শুরু করছি আজকের চ্যাপ্টার এবং এই পুরো সিরিজটা একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি, মানে একেবারে ফ্রি অফ কস্ট। এই পুরো সিরিজটা আমি আমার যত কষ্ট হোক ইনশাল্লাহ এই পুরো সিরিজটা, ষষ্ঠ শ্রেণীর পুরো সিরিজটা তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ ট্রিবিউট টু ওসমান হাদী ভাই। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা হাদী ভাইয়ের কথাটা সবসময় মনে রাখবো যে মানে কোনো কিছুর সাথে কখনো অন্যায়ের সাথে কখনো আমরা আপোষ করব না। আমরা কখনো অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে আপোষ করব না। আমরা সবসময় ন্যায়ের কথা বলে যাব। তাতে জীবন চলে গেলেও যাক, আমরা সবসময় সত্যের পক্ষে, হকের পক্ষে থাকবো। মজলুমের পক্ষে থাকবো আমরা। হকের পক্ষে, বাতিলের বিপক্ষে সবসময় থাকবো। ওকে? তো চলো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টারটা। সেটা কি? সেটা হচ্ছে বিজ্ঞান জিনিসটা আসলে কি? বিজ্ঞান জিনিসটা কি? একটু আগে যেটা বলছিলাম যে বিজ্ঞান জিনিসটা আসলে কি? মানে বিজ্ঞান জিনিসটা কিভাবে আসলো? এখনকার দিনে বিজ্ঞানীরা যেইভাবে কাজ করে বা বিজ্ঞান যেভাবে কাজ করে, বিজ্ঞানীরা কি করে? যে স্পেসিফিক একটা জিনিসটা গবেষণা করে এবং এখন পর্যন্ত অনেক জিনিসপত্র আছে। একটা এক্সপেরিমেন্ট করার জন্য, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টটাকে মানে এনালাইসিস করার জন্য বা সেখান থেকে একটা ডেটা পাইলে সেই ডেটাটাকে এক্সট্রাক্ট করার জন্য অনেকগুলো ধাপ থাকে এবং প্রত্যেকটা ধাপে আলাদা, আলাদা মানুষ থাকে। বাট প্রাচীনকালে কিন্তু এরকম ছিল না। প্রাচীনকালে একজন বিজ্ঞানী থাকতো। উনি একেকটা ধাপের পর আরেকটা ধাপ অতিক্রম করে এটাকে হচ্ছে পাস করতো এবং নতুন কিছু আবিষ্কার করতো। তো সরি, সরি। তো যেটা বলছিলাম, তো এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি? কিভাবে একটা বৈজ্ঞানিক সূত্র আমরা আবিষ্কার করি বা কিভাবে একটা সিদ্ধান্ত বা ডিসিশনে পৌঁছাই, সেইটার প্রক্রিয়াটা আমরা দেখব। সো প্রথম হচ্ছে বিজ্ঞান কি? বিজ্ঞান মানে হচ্ছে, আমরা শব্দটার অর্থ অনেকেই জানি। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক যে ঘটনা সেই সম্পর্কিত জ্ঞানকে বলা হয়ে থাকে বিজ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান জিনিসটা আসলে কি? আমাদের চারপাশে অনেক জিনিসপত্র ঘটে। এখন তো অনেক টেকনোলজি আসছে, তাই না? কিন্তু বিজ্ঞানের শুরুটা কিভাবে হয়েছিল? চারপাশে যেই ঘটনাগুলো ঘটে বা প্রকৃতিতে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোকে এক্সপ্লেন করতে গিয়ে বা সেগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আসলে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। যেমন প্রাচীনকালের কথা বলতেছিলাম, মানুষ চিন্তা করতো যে চাঁদ এরকম উঠতেছে, তারপর হচ্ছে সূর্য উঠতেছে, অস্ত যাইতেছে, এগুলো কেন হইতেছে? তারপর আকাশে যে তারাগুলো আছে এগুলো কিভাবে এরকম মিটি, মিটি জ্বলতেছে? এই জিনিসগুলো নিয়ে আসলে গবেষণা করতে, করতে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সো প্রাথমিকভাবে আমরা বলতে পারি বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিজ্ঞান এবং এটি হচ্ছে পর্যবেক্ষণ। এটি হচ্ছে পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ করি না, একটা জিনিস দেখি বা অবজার্ভ করি। তারপর হচ্ছে পরীক্ষা বা পরীক্ষালব্ধ তথ্য। পরীক্ষা কি? একটা জিনিস এক্সপেরিমেন্ট করা এবং পরীক্ষালব্ধ তথ্য। পরীক্ষালব্ধ। পরীক্ষালব্ধ মানে কি? পরীক্ষা থেকে প্রাপ্ত। পরীক্ষায় এই যে এক্সপেরিমেন্টটা করছি সেটা থেকে প্রাপ্ত তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। এগুলো কি? সবগুলো আস্তে, আস্তে তোমরা ভালো করে বুঝে যাবা। সো প্রাথমিকভাবে আমরা কি বলতে পারি? যে বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক যে ঘটনা সেই সম্পর্কিত জ্ঞান এবং এটা অবশ্যই পর্যবেক্ষণ, পরীক্ষা বা পরীক্ষালব্ধ তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। সো এতটুকু তো বুঝলাম যে বিজ্ঞান জিনিসটা আসলে কি। এটা হচ্ছে ইনিশিয়াল একটা আইডিয়া আমাদের। এটা কি? এটা হচ্ছে ইনিশিয়াল একটা ধারণা। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা। বাট এখন কি বিজ্ঞান শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা আছে? যেমন এই যে বোর্ডটার কথা চিন্তা করো। এই বোর্ডে যে একটু পরপর ফ্লাশ করতেছে, এটা একটা টেকনিক্যাল প্রবলেম বা যান্ত্রিক ত্রুটি। এখন এইটা কি? এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা? না, এটা কোনো প্রাকৃতিক ঘটনা। সো আমরা এখন কিন্তু বিজ্ঞানকে এই সংজ্ঞার ভিতর ফেলতে পারি না। আগেকার দিন হয়তো ফেলতে পারতাম, বাট এখন কিন্তু এই সংজ্ঞার ভিতর ফেলতে পারি না। বাট বইতে যেহেতু দেওয়া আছে আমরা এটাকে মেনে নিতে পারি। হ্যাং, আবার হ্যাং করেছে। তো চল আবার ওকে, ঠিক হয়ে গেছে। বুঝলাম বিজ্ঞান জিনিসটা কি সেটা আমরা বুঝে ফেললাম। এরপর হচ্ছে বিজ্ঞান নয় কি? কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া বা অনুমান নির্ভর ব্যাখ্যা হচ্ছে বিজ্ঞান নয়। কোনো প্রাকৃতিক ঘটনা, যে কোনো একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে দেখলাম যে এরকম কিন্তু আমাদের চারপাশে অনেক প্রাকৃতিক ঘটনা ঘটে এবং সেইটাকে আমরা যখন ব্যাখ্যা করতে পারি না তখন কি করি? আমরা সেটাকে কি বলি? একটা মন গড়া ব্যাখ্যা দাঁড় করাই বা অনুমান নির্ভর একটা ব্যাখ্যা দাঁড় করাই। যেমন অনেক সময় কি হয়, গ্রামের দিকে পুকুরে কি হয়? পুকুরের মাঝে আলো জ্বলতে দেখা যায়। মানে আগুনের ফুলকির মতো দেখা যায়। এটা কিন্তু বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। একেবারে সুন্দর একটা ব্যাখ্যা আছে। এক্সপ্লেনেশন আছে। কিন্তু আমরা কি করি? এই প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা বা অনুমান নির্ভর একটা ব্যাখ্যা দাঁড় করি।
বিজ্ঞান হতে হলে অবশ্যই সেটাকে পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দেখতে হবে। মানে একটা জিনিস যদি বিজ্ঞান হতে হয়, একটা তত্ত্ব বা একটা থিওরি যেটাকে যদি বৈজ্ঞানিক হতে হয়, তখন কি হবে তা পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে এবং পর্যবেক্ষণ। শুধুমাত্র পরীক্ষা করলে হবে না, সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, যেই পরীক্ষা থেকে প্রাপ্ত ডেটাগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে সেইটাকে মানে সেইটা থেকে প্রাপ্ত তথ্য এবং সমর্থিত হতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান কিভাবে অর্জিত হয়? পরীক্ষা নিরীক্ষার দ্বারা, পর্যবেক্ষণ দ্বারা, যুক্তিযুক্ত চিন্তা দ্বারা, যুক্তিযুক্ত বা যৌক্তিক চিন্তার দ্বারা। তারপর হচ্ছে বিজ্ঞান শুধুমাত্র জ্ঞান না, এটা জ্ঞান অর্জনের প্রক্রিয়া। বিজ্ঞান শুধুমাত্র একটা জ্ঞান না, এটা হচ্ছে জ্ঞান অর্জনের একটা প্রক্রিয়াও বলতে পারি আমরা। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট না খুব একটা। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কি সেটার ব্যাপারে কিছু কথা লেখা আছে, যে যুক্তিযুক্ত চিন্তা করা, অপরের মতামতকে সম্মান করা, নিজের ভুল স্বীকার করা, বিজ্ঞান মনস্ক মানসিকতা গড়ে তোলা। আর বিজ্ঞানের গুরুত্ব, এটা সিম্পল জিনিসপত্র, তোমরা পরে বুঝতে পারবে। এখন কথা হচ্ছে আসলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, এইটি হচ্ছে মেইন জিনিস। এতক্ষণ যেটা পড়তেছিলাম যে একটা বৈজ্ঞানিক জ্ঞান কিভাবে অর্জিত হয়, মানে বিজ্ঞান কিভাবে তৈরি হয় বা বৈজ্ঞানিক জ্ঞান কিভাবে তৈরি হয়, সেটার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয় এখানে। সেটা কি? প্রথম যে পদ্ধতিটা, মানে একটা ধাপ আছে, এমন না যে ব্যাপারটা সবগুলো একেবারে এইরকম করে ধাপ করে আগাইতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু মোটামুটি সবকিছু, যে কোনো বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা বা বৈজ্ঞানিক যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর মোটামুটি ধাপগুলো এইরকমই, এইভাবেই আগায়। হ্যাঁ, কিছু ধাপ হয়তো চেঞ্জ হতে পারে বা অন্যভাবে হতে পারে, কিন্তু মোটামুটি অ্যাভারেজ মানে হিসাব করলে, গড় হিসাব করলে মোটামুটি এরকম দাঁড়ায়। তো একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া কিভাবে শুরু হয়? প্রথম হয় একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন দিয়ে। প্রথমে কি করতে হবে? একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে। প্রথমে কি করতে হবে? একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে। সো ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে, তুমি অনেক উদাহরণ ধরতে পারো। সরি। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। আমরা অনেকে তো মানে মনে করি যে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা এক্সপেরিমেন্ট বা গবেষণা শুধুমাত্র পরীক্ষাগারে বা বিজ্ঞানীরা করে থাকে। ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। বৈজ্ঞানিক গবেষণা কিন্তু আমরাও বিভিন্ন সময় করে থাকি, এবং আমরা যে বিভিন্ন সময় না, প্রতিনিয়ত করে থাকি। ব্যাপারটা একটা উদাহরণ দিই। ধরো, তোমার পেটে ব্যথা করছে বা শরীরে কোনো একটা সমস্যা হচ্ছে, তুমি কি করো তখন? তুমি কখনো তোমার ফুড হ্যাবিটটা চেঞ্জ করো, বা ধরো তোমার পায়ে ব্যথা হচ্ছে, তখন কি করো? তুমি জুতাটা চেঞ্জ করে থাকো। এটা কিন্তু এক ধরনের এক্সপেরিমেন্ট। কারণ কি? তুমি একটা ভেরিয়েবল, মানে সবকিছুকে, বাকি চারপাশের সবকিছুকে স্থির রেখে একটা ভেরিয়েবল চেঞ্জ করো। সেটা কিন্তু এক ধরনের গবেষণা বলা যেতে পারে। সেটাকে এক ধরনের গবেষণা বলা যেতে পারে। সে হাই। ওকে, সরি। সো এখন হচ্ছে আমি একটা যে কোনো একটা সমস্যা নির্বাচন করলাম। একটু আগে যে উদাহরণটা দিলাম যে পুকুরে রাতে যে আলো দেখা যাচ্ছে, সেইটা কি? সেটা একটা প্রশ্ন বা সমস্যা। পুকুরে প্রতিদিন রাতে আলো দেখা যাচ্ছে, এটা একটা সমস্যা। তারপর তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে, সুন্দর উদাহরণ, যে একটা গাছে পানি না দিলে দেখা যাচ্ছে গাছ মারা যাচ্ছে। সো এটা হচ্ছে একটা প্রশ্ন। যে কোনো একটা প্রশ্ন জাগতে পারে মনে। ধরো তোমার হাতের ভিতর ব্যথা হচ্ছে, পায়ের ভিতর ব্যথা হচ্ছে। সো এইটাও একটা প্রশ্ন হতে পারে। যে কোনো একটা প্রশ্ন যেটা আমি আসলে জানি না, যেটার উত্তরটা আমরা ডিরেক্টলি জানি না, বা বৈজ্ঞানিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে এইটার সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নেই। তাহলে আমি একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করলাম। যে কোনো প্রশ্ন হতে পারে, চারপাশের যে কোনো সংগঠিত একটা প্রশ্ন হতে পারে। তুমি যেরকম গবেষণা করো, আমি যে উদাহরণগুলো বললাম, প্রত্যেকটা একটু মিলাই দেখো, প্রত্যেকটা মিল পাবা। প্রথমে কি করি? প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে বিদ্যমান, ২ নম্বর কি? বিদ্যমান তথ্য সংগ্রহ করা। বিদ্যমান তথ্য সংগ্রহ করা কি? যেমন ধরো, যে কোনো একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করলাম, যেটা কি হয়তো পুকুরে রাতে আগুন জ্বলা, বা যে কোনো একটা ভৌতিক ঘটনা ঘটা, বা যে কোনো আমার শরীরের কোনো জায়গায় ব্যথা করা, বা আমাদের টেকনোলজিক্যাল যে কোনো ইকুইপমেন্টে কোনো একটা সমস্যা ধরা পড়ে। এখন হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ করা। বিদ্যমান তথ্য কি? বিদ্যমান তথ্য হচ্ছে আমি যে জিনিসটা বললাম, যে জিনিসটা সম্পর্কিত একটা প্রশ্ন তৈরি করলাম বা সমস্যা নির্বাচন করলাম, সেই সমস্যা সম্পর্কিত বিদ্যমান আর কোনো তথ্য আছে কিনা সেইটা নির্বাচন করা। বিদ্যমান কোনো তথ্য আছে কিনা সেটা নির্বাচন করা। যেমন পুকুরের কথা চিন্তা করো, পুকুরের যে আলো জ্বলে রাতে, এইটা সম্পর্কিত বিদ্যমান কি তথ্য আছে? আমরা কি জানতে পারি? আমাদের দাদু নানুদের কাছ থেকে গেলে তারা কি বলবে? এটা হচ্ছে ভূতের বা অন্য কিছুর, এটা হচ্ছে আছর বা অন্য কিছু হচ্ছে। তারপর হচ্ছে ধরো তোমার যে কোনো একটা টেকনোলজিক্যাল মানে প্রবলেম হলো, ধরো যে কোনো একটা ডিভাইসে যে কোনো একটা প্রবলেম হলো, তাহলে এটার বিদ্যমান তথ্য কিভাবে সংগ্রহ করবো? আমরা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবো যে এই একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা এই কারণে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন করলাম। আমরা কি প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন করলাম, তারপর ওই সম্পর্কিত বিদ্যমান যে তথ্যগুলো সেগুলো সংগ্রহ করলাম। ওই সম্পর্কিত যে বিদ্যমান তথ্য যেগুলো কি সংগ্রহ করলাম। ওকে, এই ২ ধাপ পার হয়েছে। এরপর কি? সম্ভাব্য ফলাফল নির্বাচন করা। সম্ভাব্য ফলাফল নির্বাচন করা। কি করব? সম্ভাব্য ফলাফল নির্বাচন করব।
যে আমাদের কি হইতে পারে, ধরো আমাদের যে কোনো একটা ডিভাইসে যে কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে প্রশ্ন বা সমস্যা নির্বাচন করছি, তারপর হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ করছি। সো এইটার উপর ভিত্তি করে আমরা একটা সম্ভাব্য ফলাফল, মানে একটা ধারণা করে আমরা একটা ফলাফল তৈরি করব। ধারণাটা কি হতে পারে, যে কোনো একটা ধারণা হতে পারে যে হয়তো আমার ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, আর কোনোদিন ঠিক হবে না, বা আমার ডিসপ্লে মানে ডিভাইসের কি হয়েছে, যে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে। বা আমরা যদি পুকুরের উদাহরণটা দিই, এখানে আমরা সম্ভাব্য ফলাফল কি দেখতে পারি, যে কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া হয়তো এখানে হইতেছে, এই জন্য হয়তো আগুন জ্বলতেছে, বা কোনো ভৌতিক প্রক্রিয়া আমরা ধরে নিলাম। কারণ কি, এটা সম্ভাব্য ফলাফল। কারণ কি, আমরা এই যে সিদ্ধান্তটা নিছি, সেই সিদ্ধান্তটা কিভাবে নিছি, এটা কিন্তু মানে ফাইনাল ডিসিশন না, আমাদের জাস্ট সম্ভাব্য কি হতে পারে সেইটা সম্পর্কে তো একটা ধারণা নিছি। ওকে, এতটুকু বুঝছি। এখন সম্ভাব্য ফলাফল পাওয়ার পর বা নির্বাচন করার পর সবচেয়ে যে ইম্পর্টেন্ট ধাপ, সেটা কি, পরীক্ষণ পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, যেমন চেকলিস্ট তৈরি করা। তারপর এইটা কি, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, পরীক্ষা এবং পর্যবেক্ষণের পরিকল্পনা করা। এই যে জিনিসটা আমি দেখলাম, মানে ধাপে ধাপে আসলাম, এটার একটা এখন এক্সপেরিমেন্টটা যে করব, আমি কি মানে শুধু শুধু একটা ধারণা নিয়ে বসে থাকবো, আমরা দাদু নানুরা বলছে যে রাতে জিনের আসর পরে বা ভূতের আসর পরে, এই জন্য আমি এই ডিসিশন নিয়ে কি বসে থাকবো? অবশ্যই না। আমি কি করব, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানবো। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি জানতে পারি যে হ্যাঁ এখানে ভূত আছে, তাহলে আমি মেনে নিব। কিন্তু পরীক্ষা নিরীক্ষার আগে, আমি যেহেতু বৈজ্ঞানিক মনোভাব সম্পন্ন মানুষ, আমি পরীক্ষার আগে এগুলো কিছুই মানে মেনে নিচ্ছি না। সো কি করব, আমি যে পরীক্ষণ বা এক্সপেরিমেন্টটা করব, সেইটা সম্পর্কিত কি করব, চেকলিস্ট তৈরি করা, মানে সবকিছু কোনটার পর কোন কাজটা করব, মানে হচ্ছে ওভারঅল পরিকল্পনাটা তৈরি করব। ওভারঅল কি তৈরি করব, পরিকল্পনাটা তৈরি করব, যে পরীক্ষণ পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, যেমন কি কি উপকরণ ব্যবহার করব, সবকিছু আমি হচ্ছে সাজাবো, গুছাবো, যে আসলে কি কি করব। সো এটার একটা উদাহরণ আছে, আমাদের পরিচিত সায়েন্টিস্ট, না পরিচিত না এরকম, মানে দুঃসম্পর্কের বড় ভাই না, পরিচিত বড় ভাই বলতে পারো। সো ওনার কাছ থেকে শুনছিলাম যে যেকোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য, ধরো আ রসায়ন সম্পর্কিত বা যেকোনো একটা ধরো নতুন ঔষধ আবিষ্কার করবে। সো এইটা ধরো যেই বিজ্ঞানীরা করবে, তারা হচ্ছে ১ম এ এরকম ধাপটা নিয়ে আসে যে এরকম একটা রোগ আছে, এই রোগের জন্য একটা ঔষধ তৈরি করব। সো আগে কোনো ঔষধ এই সম্পর্কিত তৈরি হইছে কিনা? তারপর হচ্ছে এই ঔষধটা তৈরি করার জন্য কি, কি আমাদের দরকার হতে পারে? তারপর কি সম্ভাব্য ফলাফল, এই ওষুধটায় রোগটা ভালো হবে কিনা সেটা চিন্তা করা। তারপর কি পরিকল্পনা করা। এই যে মানে এক্সপেরিমেন্টটা কি করে? এক্সপেরিমেন্ট তারা করে কি? মানে ১ দিনের জন্য একটা ল্যাবরেটরি ভাড়া নেয়। অনেক এক্সপেনসিভ, কিন্তু ল্যাব ভাড়া করা অনেক এক্সপেনসিভ। সো একটা ল্যাব ভাড়া করে। সো এই ল্যাব ভাড়া করার জন্য ওনারা হয়তো ১ বছর ধরে অপেক্ষা করে। ১ বছর ধরে বিভিন্ন ধরনের মানে কি বলে? এই যে পর্যবেক্ষণ, পরীক্ষণের পরিকল্পনা করে। মানে ডিসিশনটা, এই যে এক্সপেরিমেন্টটা করার জন্য আগে থেকে কি করে? পরিকল্পনা করে। সবকিছু পরিকল্পনা সাজায় ১-১.৫ বছর ধরে। তারপরে একদিন এক্সপেরিমেন্ট করে। সো এইটাই। আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম যে রাতে পুকুরের মাঝখানে কেন আলো জ্বলে? সেটা কি প্রশ্ন বা সমস্যা, বিদ্যমান তথ্য, সম্ভাব্য ফলাফল। এখন হচ্ছে পরিকল্পনা করলাম। সো পরিকল্পনা কিভাবে করব? আমরা এক্সপেরিমেন্টটা করব। এক্সপেরিমেন্টের পরিকল্পনা করব। সো এক্সপেরিমেন্টটা কিভাবে করলাম? হয়তো আমরা চিন্তা করলাম, আমি এবং আমার ৪ বন্ধু রাতে গিয়ে পুকুরের সামনে আমরা দাঁড়াবো। যখন আলোটা জ্বলে তখন দাঁড়াবো। এটাকে এক ধরনের মানে পরিকল্পনা। বুঝছি? এটা এক ধরনের পরিকল্পনা। এখন সব ধরনের পরিকল্পনা শেষ হইলো। এরপর কি? মেইন পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ। পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। মানে পরীক্ষাটা করব এবং সেটার মাধ্যমে কি করব? পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। একটু আগে যে উদাহরণটা দিছিলাম ঔষধের উদাহরণটা। তো সেক্ষেত্রে কি করলাম? ১ম এ হচ্ছে মানে কি বলে? সবকিছু ধাপ পাওয়ার পর তারপর কি করলাম? মানে আমি হচ্ছে একটা পরিকল্পনা করলাম। আমি অনেকদিন ধরে পরিকল্পনা করলাম। তারপর কি? একদিন ল্যাবরেটরি ভাড়া করে কি করলাম? পরীক্ষাটা করলাম। তারপর এই পরীক্ষাটা করলেই তো হবে না। এটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং তথ্যগুলো সংগ্রহ করতে হবে। কি, কি হইছে? কোনটার সাথে কোনটা মিক্স করার পর কি হইছে? একটা প্রাণীর দেহে দেওয়ার পর, ধরো একটা ওষুধটা আবিষ্কার করলো। ওষুধটা একটা প্রাণীর দেহে দেওয়ার পর কি হইলো? কি, কি ঘটলো? সো সেইটা হচ্ছে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ। আমাদের উদাহরণটাই যদি চিন্তা করি যে রাতে দেখলাম হয়তো হঠাৎ করে আলো জ্বলে উঠছে। তো এইটা হচ্ছে পুরোপুরি আমি পরীক্ষা করে ফেললাম। পুরোপুরি আমি কি করব? মানে পরীক্ষাটা করলাম। এখন কি করছি? পর্যবেক্ষণ করব এবং উপাত্ত সংগ্রহ। এবং এখানে কি, কি হয়ে যায়? সেই উপাত্তগুলা বা তথ্যগুলা সংগ্রহ করব। এবং সত্যিকার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া উদাহরণ, যদি ওষুধ আবিষ্কারের কথা চিন্তা করি, তাহলে কি দেখব? যে এই ওষুধটা কোন প্রাণীর দেহে প্রবেশ করার ফলে বা কোন প্রাণীর দেহে দেওয়ার ফলে কি হইছে? মানুষের দেহে দেওয়ার ফলে কি হইছে? এগুলো হচ্ছে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ করা। সো সবগুলো ধাপ পার হইছি। এরপর ধাপ হচ্ছে প্রাপ্ত উপাত্ত। প্রাপ্ত যে তথ্যটা পাইছি আমি, এই পরীক্ষার মাধ্যমে যে প্রাপ্ত তথ্যটা পাইছি, সেই তথ্যগুলো কি করব? প্রাপ্ত তথ্য উপাত্ত হচ্ছে
বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করা, সেই তথ্যপত্র বিশ্লেষণ এবং অ্যানালাইসিস করব। সো বিশ্লেষণ এবং অ্যানালাইসিস করার পর, মানে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করার পর কি হয়েছে, সবগুলো ধাপ পার করে আমি ওষুধটা আবিষ্কার করছি, তারপর হচ্ছে সেটা পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে যে ডেটাগুলো পাইছি বা যে তথ্য উপাত্তগুলো পাইছি সেগুলো হচ্ছে আমি এখন পর্যবেক্ষণ করব বা বিশ্লেষণ করব, সেগুলোকে পর্যবেক্ষণ না, আমি সেগুলোকে বিশ্লেষণ করব বা অ্যানালাইসিস করব, সেখানে কোন তথ্যগুলো পাইছি, কি কি হয়েছে সেটাকে বিশ্লেষণ করব। আমাদের উদাহরণ যদি দিতে পারি, যে রাতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আসলাম যে রাত্রে এখানে কি হইতেছে, সো সেইটার পর যেই তথ্যগুলো পাইলাম সেই তথ্যগুলোকে আমি ঘরে বসে এখন দেখে দেখে বিশ্লেষণ করতেছি। হ্যাঁ, ওইখানে তাপমাত্রা এত ডিগ্রি ছিল, ওইখানে গ্যাস এরকম হইতে পারে, এরকম এই জিনিসগুলো, যে তথ্যগুলো আমি ওই জায়গা থেকে পাইছি সেগুলোকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর কি সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, মানে এরপর হচ্ছে আমি একটা ডিসিশন নিব। এরপর কি আমি একটা ডিসিশন নিব, আমি একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিব। তারপর কি এই সিদ্ধান্তটা ফল আকারে প্রবেশ করব, এখানে ডিসিশনটা আমি প্রকাশ করব। তাহলে কি আমি একটা ঔষধ, মানে একটা ঔষধের কথা যদি চিন্তা করি, ভালো একটা উদাহরণ দিই, ঔষধের কথা যদি চিন্তা করি, একটা ঔষধ বা একটা রোগের জন্য ঔষধ তৈরি করব। সো সেই ঔষধ সম্পর্কিত আগে কেউ আবিষ্কার করছে কিনা, বা এই টাইপের ওষুধ আছে কিনা, বা এই ওষুধ তৈরি করার জন্য কি কি দরকার, বিদ্যমান তথ্য সংগ্রহ। তারপর হচ্ছে সম্ভাব্য ফলাফল, যে ঔষধে আসলে রোগ ভালো হবে কিনা, সেই সম্ভাব্য ফলাফল, মানে আমাদের জাস্ট একটা ধারণা করে নেব। তারপর কি পরিকল্পনা করা, যে কি কি করতে হবে এক্সপেরিমেন্টটা করার জন্য বা ঔষধ আবিষ্কার করার জন্য বা এক্সপেরিমেন্টটা করার জন্য। তারপর কি এক্সপেরিমেন্টটা করার পর, মানে এক্সপেরিমেন্ট করার পরে এটা হচ্ছে পর্যবেক্ষণ এবং উপত্য সংগ্রহ করতে হবে, পর্যবেক্ষণ উপত্য সংগ্রহ। তারপর হচ্ছে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ, এই যে পর্যবেক্ষণ করে যে ফলাফলটা পাইছি সেই প্রাপ্ত ফলাফলটা বিশ্লেষণ করা। তারপর কি সম্ভাব্য ফলাফল মানে এরপর হচ্ছে ডিসিশন নেওয়া, ফলাফল তৈরি করা, এবং তারপর কি ফলাফল গ্রহণ, ফলাফল প্রকাশ করে দেওয়া। ওকে, আশা করি এতটুকু বুঝছো, ওকে। যদি বুঝে থাকো এই ভিডিওটা একটু থামাও, তারপর হচ্ছে মানে নিজের একটু বোঝার চেষ্টা করো বা নিজের একটু আবার পড়ার চেষ্টা করো, যে এখানে ভাইয়া কি বলছে আসলে সেটা একটু পড়ার চেষ্টা করো। ওকে, ওগি কাম হিয়ার। তো এইখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা বলেনি, যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধাপ আছে না, এগুলো ধাপের ভিতরে কিন্তু মানে জাস্ট আমি বলে দিলাম এইভাবে যে ফলাফল প্রকাশ করে দেওয়া, তারপর হচ্ছে সম্ভাব্য ফলাফল নির্বাচন করা, ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা ধাপের আবার একটা সাব সেগমেন্ট থাকতে পারে, মানে হচ্ছে এই প্রত্যেকটা ধাপে যে কাজগুলো করার সময় তুমি এই একটা ধাপের ভিতরে আরো 7-8টা ধাপ আবার অনুসরণ করতে পারো। সো আমরা জাস্ট যেহেতু প্রাথমিকভাবে ক্লাস 6 এর লেভেলের জন্য বলছি, এই জন্য আমরা শুধুমাত্র এতটুকুই বলছি। বাট তোমরা যখন পরবর্তী শ্রেণীতে না, তোমরা যদি সায়েন্টিস্ট হও বা এই টাইপের কিছু গবেষণা বা রিসার্চ টাইপের কিছু করো, তখন হয়তো এই জিনিসগুলো লাগবে। একেবারে ডিরেক্টলি এই জিনিসগুলো কাজে লাগবে না। বাট তোমরা যেকোনো একটা পদ্ধতি বা বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক জিনিসপত্র আবিষ্কার না, যেকোনো একটা কাজ করতে গেলে এরকম স্ট্রাকচারড একটা ওয়ে থাকলে কিন্তু সেটা করতে সুবিধা হয়। তো আমাদের বইতে একটা পদ্ধতি দেওয়া আছে, যে সবগুলো পদ্ধতিতে একটা হচ্ছে পরীক্ষণ করা, পর্যবেক্ষণ বা পরীক্ষণ করাটা। সো পরীক্ষণের ধাপটাই আমরা ডিটেইলসে জানবো। পরীক্ষণ কি? পরীক্ষণ হচ্ছে বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার একটা প্রক্রিয়া। বৈজ্ঞানিক প্রশ্নের একটা উত্তর খোঁজার একটা প্রক্রিয়া কি? পরীক্ষণ। সো পরীক্ষণটা কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। নতুন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কারের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যাই হোক হাবিজাবি কথাবার্তা লেখা আছে। সো এখন আমাদের বইয়ে একটা সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। যে পরীক্ষণের শুরুতে আমরা কি করলাম, যে আমরা মানে একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, একটু আগে যে প্রসেসটা দেখলাম, ব্যাপারটা এরকমই কিন্তু। সো দেখো এখানে আমি একটা জিনিস বলতে হয়তো ভুলে গেছি। দেখো এখানে কি করা হয়েছে, দেখো একটা মানে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে একটা ধাপ মানে ফলো করা হয়েছে। এখন এই যে ধাপটা ফলো করা হয়েছে, ফুল ধাপটা ফলো করা হয়েছে, এখানে কি করা হয়েছে, আমি কি করছি, এক এক ক্ষেত্রে এক এক রকম উদাহরণ দিয়েছি। যেমন এক এক ক্ষেত্রে পরীক্ষণটা বা এক্সপেরিমেন্টটা একভাবে করছি। এক ক্ষেত্রে তুমি হয়তো কি করতে পারো, যে সম্ভাব্য ফলাফল বা বিদ্যমান তথ্য সংগ্রহ, এই যে বিদ্যমান তথ্য সংগ্রহ করে কি করতে পারো, মানে বিদ্যমান যে ইন্টারনেটে যে তথ্য, যে কোনো অন্য একটা প্রবলেম আইডেন্টিফাই করলা, সেই ইন্টারনেটে যে বিদ্যমান তথ্যগুলো আছে সেইগুলো থেকে কি করতে পারো, তুমি হচ্ছে বিশ্লেষণ করে তুমি ফলাফলে পৌঁছে যেতে পারো। আবার অনেক ক্ষেত্রে ডিরেক্টলি তোমার এক্সপেরিমেন্ট করা লাগতে পারে। সো আমাদের যে পদ্ধতিটি একটু পরে দেওয়া আছে, সেখানে কি আমরা হচ্ছে একটা প্রবলেম আইডেন্টিফাই করব, তারপর হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত কি কি করা লাগে সবগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, হ্যাঁ আমাদের রেকর্ডিং ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে পরীক্ষণের জন্য একটা টপিক বাছাই করছে, সেটা কি বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা, বেঁচে থাকার জন্য গাছের কি পানি দরকার কিনা, সেইটা হচ্ছে এইটার মাধ্যমে পরীক্ষণটার মাধ্যমে বের করব। সো পরীক্ষণটি করতে যা যা দরকার, কিছু ইকুইপমেন্ট বা উপকরণ তো অবশ্যই দরকার। সেটা কি ছোট দুইটা পাত্র, তারপর হচ্ছে ফুল গাছের দুইটি চারা, পানি এবং শুকনো মাটি, এগুলো দরকার। সো আমাদের এগুলো পাইলাম, আমাদের পরীক্ষণটা পাইলাম। এখন হচ্ছে পরীক্ষণের ধাপ। পরীক্ষণের প্রথম ধাপ কি? সমস্যাটা নির্বাচন করা।
যে প্রথম ধাপে সমস্যাটি সঠিকভাবে নির্বাচন করতে হবে, যে ফুল গাছে চারা তুলে এনে লাগালে কেন তা মারা যাচ্ছে। ধরো তোমার ফুল গাছে চারা তুলে এনে তুমি লাগাচ্ছ, তারপর সাথে সাথে সেগুলো মারা যাচ্ছে। সো তাহলে কি এটা একটা সমস্যা। সো সমস্যাটা নির্বাচন করো। প্রথমে মানে প্রথম ধাপটা কি, সমস্যাটা নির্ধারণ করা, যে আমি এখানে ফুল গাছের চারা তুলে এনে লাগাচ্ছি, সাথে সাথে বা একদিন বা 2 দিন পর মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, এটা কি, এটা একটা সমস্যা। তারপর কি, জানা তথ্য সংগ্রহ, মানে এই যে একটু আগে যেটা দেখলাম, যে জানা তথ্য সংগ্রহ, যেই তথ্যগুলো জানি সেই জানা তথ্যগুলো সংগ্রহ করা। যেমন আমরা জানতেই পারি, বা বাবা মার কাছ থেকে জানতে পারি, বা বই পড়ে জানতে পারি, ইন্টারনেট থেকে জানতে পারি কি, গাছে পানি না পেলে মারা যেতে পারে। সে জানা তথ্যগুলো সংগ্রহ করছি। যে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা, বই পড়ে বা শিক্ষকের সাহায্যে যে কোনো জায়গা থেকে তথ্যটা সংগ্রহ করা। তারপর 3 নম্বর ধাপটা কি, দেখো ওই ধাপটাই কিন্তু ওই যে একটু আগে যেটা পড়ে এসেছি। তারপর হচ্ছে আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ। আনুমানিক একটা সিদ্ধান্ত গ্রহণ করা, যে একটা সিদ্ধান্ত বা জানা তথ্যের উপর ভিত্তি করে, যে তথ্যগুলো আগে থেকে জানি সেগুলোর উপর ভিত্তি করে একটা সম্ভাব্য উত্তর তৈরি করা। যেমন পানির অভাবে গাছ মারা যেতে পারে, চারা গাছ মারা যেতে পারে এখানে। তারপর হচ্ছে পরীক্ষণের পরিকল্পনা, আমি কিভাবে পরীক্ষাটা করব সেটার একটা পরিকল্পনা করা। পরীক্ষার জন্য একটা নিয়মতান্ত্রিক পরিকল্পনা তৈরি করা। যে পরীক্ষার পরিকল্পনাটা আগে হচ্ছে, আমি যে এক্সপেরিমেন্টটা করবো সেটার উপর জন্য একটা পরিকল্পনা করা দরকার। এখানে উদাহরণটা কি হতে পারে, যে দুটি একই ধরনের পাত্রে চারা গাছ লাগিয়ে একটাতে পানি দেওয়া আর একটাতে না দেওয়া, এইটা হচ্ছে আমি পরিকল্পনা করলাম। তারপরে ধাপে কি করব, তারপর পরের ধাপে হচ্ছে পরীক্ষা কার্যক্রম, পরীক্ষণ কার্যক্রম চালাবো, পরীক্ষণ বাস্তবায়ন করা এবং গাছ দুটির পার্থক্য বিশ্লেষণ করা। মানে এইখানে এই উদাহরণের ক্ষেত্রে পানি দেওয়া গাছ সতেজ থাকে এবং পানি দেওয়া মানে না দেওয়া গাছ মারা যায়। মানে এখানে হচ্ছে এক্সপেরিমেন্টটা করবো এবং সেইটাকে আমি অবজার্ভ করব। অবজার্ভ করার পর কি করলাম, তারপর হচ্ছে যে তথ্যগুলো পাইলাম সেটা হচ্ছে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে ধাপ কি, সিদ্ধান্ত গ্রহণ। সো যে তথ্যগুলো পাইলাম এখান থেকে কি তথ্য পাইছি, যে যেইটা পানি দিছি ওইটা গাছটা বেঁচে গেছে, মানে বেঁচে গেছে, আর যেটা দেয়নি সেটা কিন্তু মারা গেছে। সো উপাত্ত বিশ্লেষণ করে পরীক্ষার ফলাফল থেকে কি সিদ্ধান্ত নিছি, যে পানি না দেওয়া একটা গাছ মারা গেছে। সো সেইখান থেকে আমরা হচ্ছে সিদ্ধান্ত বা ডিসিশনটা নিলাম। তারপর কি, ফল প্রকাশ, সর্বশেষ ধাপ কি, ফল প্রকাশ, পরীক্ষার ফলাফল অন্যদের জানানো, যে মানে ফলাফল জানাইলাম যে গাছে পানি না দিলে গাছ মারা যায়। এখানে খুবই একটা লেম কথাবার্তা বলছে, যে বিদ্যালয়ের বুলেটিনে বোর্ডে ফল প্রকাশ, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, গাছে পানি দিছি, এটা কেউ জানে না, আমি সেই ফলটা প্রকাশ করব। সো খুবই মানে জঘন্য ব্যাপার স্যাপার এটা, এই টাইপের উদাহরণ দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে মানে আমরা ক্লাসে স্যাররা যখন পড়ে তখন হয়তো বাজে একটা উদাহরণ দিয়ে ফেলি, কিন্তু বইতে তো চিন্তা ভাবনা করে লিখছে, তোমাদের একটা ভালো এক্সপেরিমেন্ট দিতে পারতো। সো তোমরা যদি এই এক্সপেরিমেন্টটা রিয়েলি করতে চাও, কি করবা, তোমরা হচ্ছে ভালো একটা মানে এক্সপেরিমেন্ট করবে, এরকম গাছে পানি দেওয়ার ব্যাপারটা না, অন্য যে কোনো একটা বৈজ্ঞানিক ধাপগুলো এরকম অনুসরণ করবা, যে কোনো একটা সমস্যা নির্বাচন করবা, তারপর হচ্ছে এই যে যেই ধাপগুলো দেখালাম সবগুলো ধাপ অনুসরণ করে তারপর কিছু একটা বানায়, তারপর হচ্ছে বিদ্যালয়ে বা স্কুলে বা নিজের কাছে রেখে দেবা, দেখবা ভালো লাগবে। বাট এই টাইপের জিনিসপত্র এগুলো তোমার করার ইচ্ছা হবে না। তো আশা করি বুঝলাম যে পরীক্ষণে শুধুমাত্র একটি চলক পরিবর্তন করা হয়, অন্য সবকিছু অপরিবর্তিত থাকে। এইটাই বলছি প্রথমে, যে পরীক্ষণে শুধুমাত্র একটা চলক পরিবর্তন করা হয়, অন্য সবকিছু অপরিবর্তিত থাকে। একটা চলক পরিবর্তন করা হয়, অন্য সবকিছু অপরিবর্তিত থাকে। ব্যাপারটা কিরকম, দেখো, তুমি ধরো তোমার পেটে ব্যথা হইতেছে, এখন তুমি কি করতেছো, সো তুমি কিন্তু সবকিছু অপরিবর্তিত রাখতেছো। প্রতিদিন যেই সময় ঘুমাইতে যাইতেছো ওই সময় ঘুমাইতেছো, যেই সময় খাইতেছো ওই সময় মানে খাইতে যাইতেছো, যেই টাইপের খাবার খাইতেছো ওই টাইপের খাবার খাচ্ছ। বাট তুমি হয়তো একটা চলক পরিবর্তন করলে, একটা চলক কি, ধরো একদিন তুমি কম পানি খেলে আর একদিন তুমি বেশি পানি খেলে, এখন এইটা থেকে তুমি আইডেন্টিফাই করবা যে আসলে পানি বেশি খেলে কি ব্যথা, পেটে ব্যথা বেশি হয়, নাকি পানি কম খেলে পেটে ব্যথা বেশি হয়। সো এরকম একটা চলক পরিবর্তন বা যে কোনো একটা জিনিস পরিবর্তন করা হয়। এইখানে আমরা কি করছি, আমরা কি অন্য কিছু পরিবর্তন করছি, সবকিছু তো একই ছিল। একই পরিবেশে দুইটা গাছ ছিল, একই টাইপের টবে গাছ ছিল দুইটা, একই টাইপের মাটি ছিল, একই টাইপের গাছ ছিল, সবকিছু একই টাইপের ছিল, কিন্তু পরিবর্তন করছি কোনটা, কোনটা চেঞ্জ করছি, একটাই পানি দিছে আর একটাই পানি দিইনি। সেটাই বলছি যে পরীক্ষণে শুধুমাত্র একটা চলক পরিবর্তন করা হয় এবং বাকি সবকিছু অপরিবর্তিত থাকে। ওকে, সো চলো এরপরে কি আছে আমরা সেটা দেখি। আশা করি এটা বুঝছো, আশা করি এটা বুঝছো, পর্যবেক্ষণ, পরীক্ষণ, এইসব জিনিসপত্র আশা করি তোমরা বুঝছো। আমার একটু হাঁপাই গেছে, আমি আবার একটু পানি খাই। এই পাশে নিয়ে আসি। ওকে, এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। আমাদের অধ্যায়ের প্রথম পার্ট কিন্তু শেষ, প্রথম পার্ট আমরা শেষ করে ফেলছি। সো তুমি যদি প্রথম পার্ট শেষ করে মানে প্রথম পার্ট এখন পর্যন্ত দেখে থাকো, মানে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তুমি অনেকক্ষণ ক্লাস দেখে ফেলছো। এই যে রিলস, তারপর হচ্ছে শর্টস, টিকটক ভিডিও, এই রকম এডিকশনের ভিতর তুমি যে একটা লম্বা ক্লাস দেখতেছো, এটা হচ্ছে তোমার বড় একটা অর্জন, এবং এই ক্লাসটাকে ভালোভাবে শেষ করতে হবে, তোমার ভালোভাবে ধারণ করতে হবে নিজের ভিতর।
ওকে, তো চলো এখন হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট জিনিসটা কি। এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আসলে পরিমাপ করা যায় না, যেমন ভালোবাসা, আবেগ, অনুভূতি, এরকম অনেক জিনিস, রাগ, ক্ষোভ, এগুলো পরিমাপ করা যায় না। এখন বলতে পারো যে ভাইয়া ভালোবাসা তো টাকা দিয়ে পরিমাপ করা যায়। হ্যাঁ, লিটল বিট রাইট, বাট মানে সায়েন্টিফিক্যালি আসলে পরিমাপ করা যায় না। ভালোবাসা বলো, তারপর হচ্ছে ঘৃণা বলো, ক্ষোভ বলো, এই আবেগগুলো পরিমাপ করা যায় না। কতটুকু ভালোবাসা, যে যেহেতু দোকানে যেয়ে বলতে পারো না ভাই আমাকে এতগুলো ভালোবাসা দেন বা সামথিং লাইক দ্যাট, এগুলো তো বলতে পারো না। বা আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের উপর রাগ হইছে, কত রাগ হইছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা ডেসিবেল দিয়ে মজা করে প্রকাশ করি, বাট এইরকম না ব্যাপারগুলো। সো আমাদের অনুভূতিগুলো এগুলো পরিমাপ করা যায় না। হ্যাঁ, প্রকাশ করা যায়, সরি, পরিমাপ করা যায় না। সো পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলোকে পরিমাপ করা যায়, আর কিছু জিনিস আছে যেগুলোকে পরিমাপ করা যায় না। সো যেই জিনিসগুলোকে পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় থাকে রাশি, আর যেগুলো পরিমাপ করা যায় না ওগুলো রাশি না। ওকে, সো আমরা কি বুঝলাম যে যেগুলো পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি। এখন পরিমাপ করা যায় বিভিন্ন জিনিসই তো পরিমাপ করা যায়। সো এই পরিমাপের জিনিসগুলো কিভাবে আসলো সেটি হচ্ছে আমাদের এই পাঠে জানবো। সো আমরা ক্লাসের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যে এই বোতলে যতটুকু পানি আছে এতটুকুই কেন 1 লিটার। ধরো আমি হচ্ছে আমার যে কোনো একটা কাপ দেখাই, এই কাপটার কথা চিন্তা করি। সো এই কাপটায় যতটুকু পানি ধরে এতটুকু পানিকেও কিন্তু আমি 1 লিটার বলতে পারতাম না, আমার ইচ্ছা আমি বললাম। কিন্তু এইটা কিভাবে আসলো? তারপর হচ্ছে আরেকটা উদাহরণ যদি আমি দিই, ধরো এতটুকু দৈর্ঘ্য, এটাকে সাধারণত 1 মিটার বলা হয়। সো এতটুকু দৈর্ঘ্যই কেন 1 মিটার? এতটুকু দৈর্ঘ্যই কেন 1 মিটার নেই? এক মানে এতটুকু দৈর্ঘ্য কেন 1 মিটার না? সেইটা হচ্ছে কিভাবে নির্ধারিত হইল? সো এরকম কনফিউশন হতে পারে। এটা বিজ্ঞানীদের ভিতর জানা ছিল যে এই কনফিউশন হতে পারে। ধরো এতটুকু পানি, ধরো এতটুকু চাল বা এতটুকু ডাল। তুমি এখান থেকে মেপে দিলা, বাংলাদেশ থেকে মেপে দিলা 1 কেজি। এখন তোমার ফ্রেন্ড ধরো লন্ডনে চলে গেল বা নিউ ইয়র্কে চলে গেল। ও হচ্ছে নিয়ে গিয়ে ওইখানে গিয়ে মাপলো। ওইখানের মানুষজন বলতেছে যে না এটা তো 1 গ্রাম বা এটা হচ্ছে 10 কেজি, 20 কেজি। সো সারা পৃথিবীর মানুষদের মাঝে যদি একটা সমতা থাকতে পারে, যাতে একটা সমতা থাকে এবং সবাই একইভাবে পরিমাপ করে, এজন্য হচ্ছে বিভিন্ন ধরনের পরিমাপের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যেটা অনুসরণ করা হয়। এখন যেটা অনুসরণ করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পদ্ধতি অনুসরণ করা হয়। সবগুলো ব্যাপারে জানবো। সো প্রথমে এটা কিভাবে আসলো? প্রথমে হচ্ছে 1 কেজি এইটাকে কি করে প্রকাশ করা হয়েছে? 1 কেজি হচ্ছে একটা সিলিন্ডার, ছোট্ট একটা সিলিন্ডার। ক্লাসের শুরুতে যে দেখাইছি ছোট্ট একটা সিলিন্ডার, ওইটার ওজনটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে। ওইটার ওজনটাকে কনস্ট্যান্ট ধরে বাকি সবকিছু পরিমাপ করা হয়েছে। এখন বলতে পারো ভাই বুঝিনি। ধরো এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে একটা হচ্ছে স্কেল বা একটা হচ্ছে দণ্ড। এই দণ্ডের দৈর্ঘ্যটাকে কি ধরা হয়েছে? 1 মিটার দ্বারা ধরা হয়েছে। এই দণ্ডটা এখানে বড় আছে, আমার ধরো দণ্ডটা এতটুকু। এই এতটুকু দণ্ডটার দৈর্ঘ্যকে কত মিটার ধরা হয়েছে? ধরো 1 মিটার ধরা হয়েছে। এই এতটুকু এটাকে ধরা হয়েছে ধরো 1 মিটার। এতটুকু 1 মিটার ধরা হয়েছে। প্লাটিনাম আর ইরিডিয়াম মোস্ট প্রবাবলি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। যে এই সব স্কেল গুলো, তারপর হচ্ছে এই সিলিন্ডার গুলো সবগুলো হচ্ছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। যাই হোক, এতটুকু দৈর্ঘ্যকে বলা হয়েছে যে এতটুকু হচ্ছে 1 মিটার। এখন আমার কাছে যেই পরিমাপ আছে সেইটা হচ্ছে এইটার সাপেক্ষে নির্ণয় করব। ধরো আমার কাছে কতটুকু আছে? এতটুকু দৈর্ঘ্যের একটা লাঠি আছে। এখন আমি কিভাবে এটা পরিমাপ করব? এইটা জানি আমরা, এতটুকু হচ্ছে 1 মিটার। তাহলে এরকম কয়টা কাঠির সমান দৈর্ঘ্য এটা? এটা হচ্ছে এরকম একটা কাঠি আর এরকম 2টা কাঠির সমান দৈর্ঘ্য। তার মানে এইরকম এই কাঠিটার 2টা কাঠির সমান দৈর্ঘ্য যেহেতু এটা, আমরা কি বলতে পারি? এটা হচ্ছে এইটার দ্বিগুণ। তাহলে এইটা হচ্ছে 1 মিটার আর এইটার দ্বিগুণ কত? দ্বিগুণ হচ্ছে 2 মিটার। আশা করি এতটুকু বুঝছো। তারপর ধরো 1 কেজি, এতটুকু ধরে নিলাম 1 কেজি এতটুকু। এখন আমার কাছে এতটুকু পরিমাণ চাল, ডাল বা আটা আছে। এখন এইটা এইটার সাথে তুলনা করে আমরা বলবো সো এটার কতটুকু পরিমাণ এটার ভিতরে আছে। ধরো 10টার এরকম পরিমাণ এখানে আছে। তার মানে আমরা কি বলবো? এটা হচ্ছে 10 কেজি। এইটার সাথে তুলনা করে তারপর হচ্ছে বলা হয়। ওকে, এতটুকু আশা করি বুঝছো। এখন বলতে পারো যে ভাইয়া এইটার দৈর্ঘ্যটা কি পরিবর্তন হতে পারে না? হ্যাঁ, এইটার দৈর্ঘ্যটা কিন্তু পরিবর্তন হতে পারে। কারণ কি, শীত গ্রীষ্মে তোমরা জানো তো ধাতু পরিবর্তিত হয়। কিভাবে ধাতু পরিবর্তিত হয়? ধাতুর আকৃতি কিন্তু পরিবর্তিত হয়। যেমন ধরো শীতের সময় দেখা যায় কি যে রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে না। আবার শীতের সময় কি রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে। আর গরমের সময় কি রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে না। কারণ কি, ধাতুর একটা পরিবর্তন হয় বা ধাতু হচ্ছে গলে একটু বড় হয়ে যায়। তারপর হচ্ছে কি বলে, ইলেকট্রিসিটির তার, যারা গ্রামে থাকো তারা ইলেকট্রিসিটির তার দেখবা যে হচ্ছে গরমের সময় এটা হচ্ছে একেবারে কি বলে উম ঢোলা হয়ে যায়। আর হচ্ছে শীতের সময় খুব টান থাকে। সেটা কি ধাতুর অবস্থা কি বলে আকার আকৃতি পরিবর্তিত হতে পারে বা দৈর্ঘ্য পরিবর্তিত হতে পারে। সো এইজন্য হচ্ছে এগুলো সেফ না। কিন্তু এইভাবে এইগুলো যেহেতু সেফ না, সো এইজন্য হচ্ছে আগে এরকম সংজ্ঞায়িত করা হতো যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা এই দৈর্ঘ্যটার এই যে স্কেলটা আছে এই স্কেলটার দৈর্ঘ্য 1 মিটার বা এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটা দেখাচ্ছি।
সিলিন্ডারটা এই যে সিলিন্ডারটা 1 কেজির যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা যতটুকু ভর এটা হচ্ছে 1 কেজি ভর। কিন্তু এখন কিন্তু এইভাবে আর সংজ্ঞায়িত করা হয় না। এখন এইভাবে সংজ্ঞায়িত করা হয় না। এখন হচ্ছে আলোর বেগ দিয়ে, তারপর হচ্ছে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, এরকম অনেকগুলো জিনিস দিয়ে এগুলোকে এক্সপ্লেইন করা হয় বা এগুলোকে ব্যাখ্যা করা হয়। তোমরা যখন এসএসসি তুলবা তখনই এগুলো জানতে পারবা। ওকে, এগুলোর বিষয়ে আমরা কথা না বলি। এখন হচ্ছে মৌলিক এবং যৌগিক একক। একটু আগে বলছি কি মৌলিক রাশি এবং যৌগিক রাশি। সো মৌলিক রাশি এবং যৌগিক রাশি কি সেইটাকে জানি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে মৌলিক একক এবং যৌগিক এককের ব্যাপারে বলতেছি। সো রাশি কি, আমি কি বলছি, যেটা পরিমাপ করা যায় সেটা কি রাশি। যেমন দৈর্ঘ্য, ভালোবাসা তো পরিমাপ করা যায় না, তার মানে এটা রাশি না। কিন্তু দৈর্ঘ্য কিন্তু পরিমাপ করা যায়, তার মানে কি দৈর্ঘ্য একটা রাশি। দৈর্ঘ্য যেহেতু পরিমাপ করা যায়, সো দৈর্ঘ্য একটা রাশি। সো দৈর্ঘ্য কি এখন মৌলিক রাশি না যৌগিক রাশি সেইটাকে জানতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলেন, ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য বা লেন্থ, এটা কি এল দিয়ে প্রকাশ করলাম, দৈর্ঘ্যকে বা লেন্থ, এটা একটা রাশি। এখন রাশিটার একক থাকা লাগবে না, মানে দৈর্ঘ্যটা কিভাবে মাপি, একটু আগে যেটা বললাম যে কেজি, তারপর হচ্ছে মিটার, এগুলো দিয়ে মাপি না। সো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে ভরের, ভর বা এম বা ম্যাস দিয়ে প্রকাশ করা, ম্যাসের এসআই একক কি কেজি বা কিলোগ্রাম। কিলোগ্রাম, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। সো এইগুলা কি, এগুলো হচ্ছে মৌলিক রাশি। এখন মৌলিক রাশি কি সেটা একটু বুঝতে হবে। আমরা বুঝছি রাশি কি এবং একক কি। রাশি কি, যেগুলো পরিমাপ করা যায় সেগুলো রাশি, এবং রাশিকে যেগুলো দিয়ে প্রকাশ করা হয় সেগুলো কি, সেগুলো হচ্ছে একক। তাহলে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক মিটার। ভরের একক কি, ভরের একক কিলোগ্রাম। ওকে, এতটুকু বুঝলাম। এখন মৌলিক রাশি এবং যৌগিক রাশি কি, দেখো তোমাকে যদি বলি এতটুকুর দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্য প্রকাশ করার জন্য কি অন্য কোনো রাশির দরকার হবে? এই দৈর্ঘ্য প্রকাশ করার জন্য কিন্তু অন্য কোনো রাশির দরকার হবে না। সুতরাং দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি। কিন্তু তোমাকে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা বইয়ের কথা চিন্তা করো, ধরো একটা নোটবুক, ধরো একটা নোটবুক, এই নোটবুকের এতটুকু আমি ক্ষেত্রফল নির্ণয় করতে বললাম। সো ক্ষেত্রফল নির্ণয় করে কিভাবে, তোমরা তো ছোটবেলায় পড়ে আসছো, মানে ক্লাস 5-এ পড়ে আসছো যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে আমাদের দুইটা দৈর্ঘ্য লাগতেছে, একটা দৈর্ঘ্য দিয়ে হইতেছে না, কিন্তু দুইটা দৈর্ঘ্য দিয়ে তারপর হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতেছি। তারপর ধরো আমরা বলে দিলাম যে কোনো বস্তুর বেগ কত, বেগ কি যে কোনো একটা জিনিস দিয়ে প্রকাশ করতে পারবা না, বেগ কিন্তু একটা জিনিস দিয়ে প্রকাশ করতে পারবা না। তার মানে কি আমার এই যে লাস্টে যেগুলো বললাম ক্ষেত্রফল, তারপর আয়তন, এগুলো কিন্তু যে কোনো একটা জিনিস দিয়ে প্রকাশ করা হয় না, মানে প্রকাশ করা যায় না, অন্য জিনিসের সাহায্য নিতে হয়। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক রাশি। আর মৌলিক রাশি কোনগুলো, যেগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো কিছু সাহায্যের দরকার হয় না। যেমন আমি যদি বলি দৈর্ঘ্য কত, এত মিটার, সিম্পলি বলে দিলাম। তারপর হচ্ছে ভর কত, এত কেজি। তারপর বলে দিলাম সময় কত, এত সেকেন্ড। সো এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর দরকার হয় না। সো এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি কোনগুলো, যেগুলো প্রকাশ করার জন্য অন্য কিছু সাহায্য নিতে হয়, যেমন হচ্ছে ক্ষেত্রফল, তারপর হচ্ছে বেগ, আয়তন, ত্বরণ, এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশি কি, রাশি হচ্ছে যা পরিমাপ করি। আর মৌলিক রাশি কি, মৌলিক রাশি যেগুলো হচ্ছে মানে শুধুমাত্র যেগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি কি, যেগুলো প্রকাশ করার জন্য অন্যের সাহায্য নিতে হয়। এখন মৌলিক একক কি, মৌলিক রাশির যে এককগুলো সেগুলো হচ্ছে মৌলিক একক। যেমন হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য, যেমন দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে মৌলিক একক। ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুতের প্রবাহ ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক রাশি। এবং এগুলোর একক কি, এগুলোর একক কি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক কি সেকেন্ড, তাপমাত্রার একক কি কেলভিন বা সেলসিয়াস, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার। আর যৌগিক একক কি, দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত। যেমন হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আশা করি এতটুকু বুঝছো। যদি কোনো ধরনের কনফিউশন থাকে ভাইকে কমেন্ট করতে পারো, আমি মানে তোমাদেরকে একেবারে ভালোভাবে, আরো ভালোভাবে কোনো লাইভ ক্লাসে বা অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে কি আছে দেখি, আমরা সবগুলো আস্তে আস্তে রিক্যাপ করবো। কিন্তু আবার হ্যাং করছে। তো যেটা বলতেছিলাম যে মৌলিক একক এবং যৌগিক একক ব্যাপার দুইটা তোমরা আশা করি বুঝছো। সো এরকম আরো অনেকগুলো আছে, তোমাদের যেহেতু মানে ছোট ক্লাসে সেজন্য উদাহরণ জাস্ট দুইটা দেওয়া আছে। তারপর হচ্ছে মানে এরকম যেটা একটু আগে বলছিলাম যে আমরা যেহেতু সব জায়গায় একইভাবে পরিমাপ করতে পারি না, সো এরকম বিভিন্ন জায়গায় মানে ধরো মানে মানুষ যাতে একইভাবে পরিমাপ করতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার হয়েছে। সো ব্যাপারটা তো এরকম হয়ে গেলো, বাংলাদেশে, পুরো বাংলাদেশে একরকম ব্যবস্থা হলো, ইন্ডিয়া একরকম ব্যবস্থা হলো, পাকিস্তান একরকম ব্যবস্থা হলো, চীনে একরকম ব্যবস্থা হলো। সো এক দেশের ভিতর ঠিক আছে, ধরো বাংলাদেশে ঢাকায়
একই ধরনের, বরিশাল একই ধরনের, রাজশাহীতে এক ধরনের, রংপুর একই ধরনের, বাট ইন্ডিয়ার ভিতর প্রত্যেকটা রাজ্যে একই ধরনের। বাট বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া যাবে তখন কি হবে, তখন কিন্তু আবার প্রবলেমটা ক্রিয়েট হবে। সো এইটা যাতে না হয়, জন্য কি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই একক ব্যবহার করা হয়। যেমন সেক্ষেত্রে কি দৈর্ঘ্যের একক ধরা হয়েছে মিটার, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক ধরা হয়েছে মিটারকে, দৈর্ঘ্যের একক মিটারকে, তারপর হচ্ছে ভরের একক কিলোগ্রাম বা কেজিকে, সময়ের একক সেকেন্ড, তারপর হচ্ছে তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক কি এম্পিয়ার, আলোক উজ্জ্বলতা, আলো কতটুকু উজ্জ্বল ভাবে জ্বলে, যে স্টুডিওতে এতগুলো লাইট আছে, সো কতটুকু উজ্জ্বল ভাবে জ্বলতেছে সেটা কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যান্ডেলা দ্বারা। তার হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, আচ্ছা এটা আবার কেন আসতো, ও আচ্ছা সরি, যেটা বলতেছিলাম যে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি মিটার। এখন দৈর্ঘ্যের একক সবকিছু কি, ধরো এতটুকু হচ্ছে 1 মিটার, এতটুকু হচ্ছে 1 মিটার। এখন এতটুকু, এই যে এতটুকু দৈর্ঘ্য কিভাবে মাপবো, বা এরকম বিশাল একটা দৈর্ঘ্য কিভাবে মাপবো, তখন কি বারবার আমি বলবো যে এটা 1 লক্ষ মিটার, বা এইটা হচ্ছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করা হয়েছে, এইটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, এগুলোর গুণিতক বা ভগ্নাংশ প্রকাশ করা হয়েছে। যেমন 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, মানে এই যে 1000, এই যে একটা মিটার, 1 মিটার সমান কত, মানে 1 মিটার সমান হচ্ছে এতটুকু। এরকম 1000টা মিটার একসাথে করলে আমরা বারবার 1000 মিটার বলবো না, বা 1000 মিটার সমান দৈর্ঘ্য বলবো না, আমরা সেটাকে কি বলতে পারি, 1 কিলোমিটার। তারপর হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ধর এতটুকু দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু হচ্ছে, ধরে নিলাম এইটুকু হচ্ছে 1 মিটার। এইটা কি 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। এখন আমরা প্রত্যেকবার কি বলবো, 1 মিটারের 100 ভাগের 1 ভাগ না, এইটা যাতে না বলতে, তখন আমরা কি করে নিই, এতটুকুকে আমরা হচ্ছে 1 সেন্টিমিটার বলি। এতটুকু বুঝছি, যাতে বড় দৈর্ঘ্য এবং ছোট দৈর্ঘ্য এই দুইটাই মাপতে পারি, বা দুইটাই হচ্ছে একভাবে প্রকাশ করতে পারি। মাপতে তো সবসময় পারবো, বাট যাতে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারে, এই জন্য হচ্ছে এগুলো গুণিতক আবিষ্কৃত হয়েছে। যেমন এটা হচ্ছে ধরো 1 মিটার, এরকম 1000টা 1 মিটার একসাথে জোড়া লাগালে কি হয়, 1 কিলোমিটার, আমরা 1000 মিটার বলবো না। আবার ধরো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, এটাকে আমরা বারবার বলবো না যে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, আমরা কি বলবো, 1 সেন্টিমিটার, মানে 100টা সেন্টিমিটার একসাথে যোগ করলে কি হয়, 1 মিটার। ওকে, আবার 100টা মিটার একসাথে যোগ করলে 1 কিলোমিটার। আবার ধরো 1 সেন্টিমিটার এতটুকু, এটাকে যদি জুম করে দেখি এতটুকু, সো এই 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে যদি 10 ভাগ করি, তাহলে কি দ্বারা প্রত্যেকটা ভাগকে আমরা 1 মিলিমিটার বলতে পারি। তার মানে 10 মিলিমিটার একসাথে যোগ হয় 1 সেন্টিমিটার তৈরি করে। এটা তোমরা ক্লাস 5 এর ম্যাথেই পড়ছো। তারপর হচ্ছে তোমরা ম্যাথে এগুলো ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে ভর, দৈর্ঘ্য দেখলাম, তারপর ভরের আন্তর্জাতিক একক, এসআই একক কি, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ফ্রান্সের স্যাভরেতে একটা সংরক্ষিত দণ্ডের ভরকে কি বলা হয়, এটাকে আদর্শ হিসেবে ধরা হয়। ভরের একক মানে এখনো এইভাবে সংজ্ঞায়িত করা হয়, মানে এখন এইভাবে আর সংজ্ঞায়িত করা হয় না, অন্যভাবে সংজ্ঞায়িত করা হয়, বাট বইতে যেহেতু আছে সেইভাবে মনে রাখতে পারো। তারপর ভরের অন্যান্য একক, ভরের কম ভরের জন্য গ্রামকে ব্যবহৃত হয়। যেমন সেই 1 কেজি, কেজি এতটুকুর ভর ধরো আমরা ধরে নিলাম 1 কেজি, সেই 1 কেজি ভরকে 1000 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে যতটুকু পড়ে সেটুকু বলা হয় 1 গ্রাম। তার মানে 1000 গ্রাম একসাথে মিক্স হয় কি তৈরি করে, 1 কেজি তৈরি করে। সো জাস্ট এগুলো হচ্ছে গুণিতক গুলো, ছোট জিনিস বা বড় জিনিস মনে রাখার জন্য। তারপর হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 1000 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। তারপর মেট্রিক টন হচ্ছে 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। এটা কিন্তু ডিরেক্টলি প্রশ্নে আসে বিভিন্নভাবে, এমসিকিউতে আসতে পারে, তারপর কি হচ্ছে সৃজনশীলে আসতে পারে। সৃজনশীলে কি বলে দিতে পারে, এরকম একটা পরিমাপ দিয়ে তারপর হচ্ছে এটাকে বলে দিতে পারে এটা কত কিলোগ্রাম বা কত কুইন্টাল। তারপর হচ্ছে এককের সম্পর্ক, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তারপর 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। জাস্ট কিছু ভগ্নাংশ দেওয়া আছে। তারপর কি সময়ের একক, সময়ের একক সব ক্ষেত্রে, সব পদ্ধতি, সিজিআই বলো, এমকেএস বলো, সবকিছুদের ক্ষেত্রে সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময় পরিমাপের জন্য অনন্য একক হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে মানে কি বলে, সময় পরিমাপের সরি কি বলে, অন্যান্য কি বলা হয়েছে, সময় পরিমাপের অন্যান্য একক হচ্ছে মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর। মানে সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড, সো সেইটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়, মানে সেকেন্ড, 60 সেকেন্ড সমান 1 মিনিট, তারপর 60 মিনিট সমান 1 ঘন্টা, এরকম। তারপর হচ্ছে 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার এই যে সেকেন্ড, এটার কিন্তু ছোট ভাগও আছে, যেমন মিলি সেকেন্ড এভাবে প্রকাশ করা হয়, মাইক্রো সেকেন্ড এভাবে প্রকাশ করা হয়। ওকে, তারপর কি আছে, তারপর সর্বশেষ যেটা হচ্ছে দৈর্ঘ্য এবং ভরের ভর ও সময়ের পরিমাপ। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের মানে দুইটা মেথড দেওয়া আছে। সো রং মেথড কোনটা, রং মেথড হচ্ছে এইটা, মানে তুমি যখন স্কেল দিয়ে এইভাবে তাকাও তখন হচ্ছে ডিরেক্টলি উপরের দিকে তাকাবা, ডিরেক্টলি। তুমি যদি এক চোখ দিয়ে তাকাও, তাকানোর নিয়ম কিন্তু দুই চোখ দিয়ে, এক চোখ দিয়ে কখনো তাকানোর নিয়ম না। বাট দুই চোখ দিয়ে যখন তাকাবা তখন কি একেবারে উপরের দিক দিয়ে ডিরেক্টলি তাকাবা। আর এক চোখ দিয়ে তুমি যদি তাকাও সেক্ষেত্রেও কি ডিরেক্টলি একেবারে উপরের দিক দিয়ে তাকাবা। তুমি যদি পাশ দিয়ে তাকাও তখন কি হবে, তুমি কিন্তু বিন্দুটা এই জায়গায় দেখবা, যেটা এই জায়গায় দেখবা, যেটা কিন্তু তোমার ভুল হবে। ওকে, আশা করি এতটুকু বুঝছো।
এখানে মানে খুব একটা বেশি কিছু নেই, তো বইতে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, সিম্পল এক্সপেরিমেন্ট। কয়েকটা কয়েন নিয়ে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করতে বলছে। সো কয়েনটার দৈর্ঘ্য দুই ভাবে পরিমাপ করতে পারি, এরকম উপরে টাওয়ার বানায় তারপর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। আর একভাবে পরিমাপ করতে পারি কি, একটা কয়েনের দৈর্ঘ্য, একটা কয়েনের দৈর্ঘ্য আমরা যদি পরিমাপ করতে পারি এত, তারপর হচ্ছে ওইটাকে যদি ধরো 10টা যদি কয়েন দিই তাহলে 10 দিয়ে গুণ করে এভাবে বের করতে পারি। ওকে, তারপর কি, তারপর হচ্ছে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ি ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা চাইলে বাসায় তৈরি করতে পারো। আগেকার দিনে প্রাচীন যুগে কিন্তু সময় পরিমাপের জন্য এরকম আমাদের ঘড়ি ছিল না। আমাদের যে এখন মানে এখন যেরকম ঘড়ি আছে, প্রাচীন কালে কিন্তু এরকম ঘড়ি ছিল না। তখন হচ্ছে সূর্য ঘড়ি ব্যবহার করা হতো। মানে কি, সূর্যের এই মানে অনুপাতের দাগ কাটা থাকতো, যে সূর্যের আলো একটা ধরো কাঠি দেওয়া হয়তো বা এরকম কিছু একটা দেওয়া হয়তো, এটা ঘুরে কোন জায়গায় যায়, কোন সময়টা কোন জায়গায় যায়, সো ওইভাবে হচ্ছে দাগ কেটে, সময়ের দাগ কেটে দেওয়া হয়তো। সো আগেকার দিনে এইভাবে ইউজ করা হতো। সো তোমরা প্রজেক্টটাকে এরকম ইউজ করতে পারো, তোমরা এরকম ব্যবহার করার জন্য এরকম তৈরি করতে পারো। সো এক্ষেত্রে ইউটিউব অনেক টিউটোরিয়াল আছে, জাস্ট সিম্পলি তোমরা দেখে নিলে হবে। আর কারো যদি প্রিন্টার থেকে থাকে, সো প্রিন্টারে প্রিন্ট করে নিলেও দেখবা একেবারে ইজিলি ওইটা দিয়ে সময় পরিমাপ করতে পারছো। তো সূর্য ঘড়ি অনেক ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, এটা কিন্তু তোমরা চাইলে করতে পারো। এটা চাইলে তোমরা ইজিলি করতে পারো, এবং এটা আসলে মানে ইন্টারেস্টিং অনেক। তারপর কি আছে, তারপর হচ্ছে মৌলিক রাশির শেষ হলো, তারপর হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে কোনো বস্তুর মানে ভূমির পৃষ্ঠের আয়তন, যে ধরো এইটার পৃষ্ঠ বা তল যেটাকে বলা হয় থাকে। যে আমাদের একটু আগে যেটা দিকে দিয়ে দেখালাম, ধরো একটা ডায়েরি বা নোটবুক আছে ছোট, তো এটা কি, এটার পৃষ্ঠের একটা ক্ষেত্রফল হতে পারে, এটার একটা ক্ষেত্রফল হতে পারে, এতটুকুর একটা ক্ষেত্রফল হতে পারে। এই একটা তল বা সারফেস আছে, এটার একটা ক্ষেত্রফল হতে পারে এতটুকুর। এই একটা তল বা সারফেস আছে, এটার ক্ষেত্রফল হতে পারে, এটার ক্ষেত্রফল হতে পারে। সো ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে। ক্ষেত্রফল বের করার সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে ক্ষেত্রফল বের হয়। ওকে, তারপর হচ্ছে আয়তন। আয়তন কি, কোনো বস্তু যতটুকু পরিমাণ জায়গা দখল করে তাকে তার কি বলা হয় থাকে, আয়তন বলা হয় থাকে। জ্যামিতি বক্স বা ইটের আয়তন। সো এইটার আয়তনটা কিভাবে বের করতে পারে, আয়তন বের করার পদ্ধতি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এইটার আয়তনটা কিভাবে বের করতে পারি, কতটুকু আয়তন বা যতটুকু জায়গা দখল করে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটুকু, এতটুকু, প্রস্থ কতটুকু, উচ্চতা কতটুকু, উচ্চতা কিন্তু এতটুকু, এই যে এতটুকু হচ্ছে উচ্চতা, এতটুকু হচ্ছে উচ্চতা, দিয়ে বের করতে পারো। আয়তন পরিমাপের এসআই একক কি, এটা এসআই একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। এই যে মিটার কিউব, এটা 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘনক্ষেত্রের আয়তন হচ্ছে 1 ঘনমিটার বা মিটার কিউব, এভাবে প্রকাশ করা হয়। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। এটা খুব একটা লাগবে না, ঘনমিটারটাই লাগবে। এখন হচ্ছে তরল পদার্থের আয়তন। তরল পদার্থের আয়তন আর হচ্ছে, ধরো অন্য ধরনের একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ চিন্তা করি, ধরো কিভাবে বুঝাই, ধরো এই একটা ক্যাপ। এখন এইটার আয়তনটা কিভাবে বের করবো, এটা তো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিকভাবে দেওয়া নাই, এরকম এখানে খাস কাটা অনেক ভাবে আছে। সো এখন এইটার আয়তনটা আমি কিভাবে বের করবো, এটার আয়তন বের করার পদ্ধতি সেটা নিয়ে হচ্ছে আর্কিমিডিস নিয়ে এরকম করছিল। সো আর্কিমিডিসের গল্পটা এরকম, যে ওনাকে একদিন ওনাদের রাজা বলতেছিল যে একটা স্বর্ণের মুকুটের হচ্ছে এতে কতটুকু খাদ আছে সেটা বের করতে বলছে। সো এখন উনি চিন্তায় পড়ে গেল যে খাদ কিভাবে বের করব, বা আয়তন বা এই টাইপের কিছু একটাই ছিল হয়তো। সেই আয়তনটা কিভাবে বের করবে এই টাইপের চিন্তা, মানে টেনশন মাথায় করতেছিলেন। সো তখন উনি কি করলেন, একদিন হচ্ছে চৌবাচ্চায় গোসল করতেছিলেন। সো গোসল করার সময় দেখলেন যে চৌবাচ্চায় যে প্রবেশ করলেন, সাথে সাথে কি হচ্ছে, এখান থেকে পানিটা উপচে পড়ে যাচ্ছে উনি ঢোকার সাথে সাথে। সো ওই জায়গা থেকে উনি হচ্ছে এরকম পদার্থের, যে কোনো একটা পদার্থের আয়তন বের করার সূত্র বের করলেন। সো তরল পদার্থের আয়তনটাকে জেনে নেই, যে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। তরল পদার্থের আয়তন একক হচ্ছে লিটার। 1 সিসি সমান 1 লিটার, তারপর 1 সিসি সমান 1 মিলিলিটার। সো এটা জাস্ট হচ্ছে গণিতকগুলো আমরা আর্কিমিডিসের সূত্র দিয়ে কিভাবে পরিমাপ করবো সেটা জানার চেষ্টা করি। সো দেখো এখানে কিভাবে পরিমাপ করতে পারি, এইখানে ধরো এতটুকু, এখানে ধরো 50 লিটার পানি আছে বা 50 মিলিলিটার পানি আছে এতটুকু। এখন একটা বল বা এই ক্যাপটাই যদি এটার ভিতর দিই, এটার আয়তনটা একটু বাড়বে না, এটার আয়তন, তরল পদার্থের আয়তনটা একটু বাড়বে না, অবশ্যই বাড়বে। ধরো এখান থেকে এইখানে চলে গেল, এখান থেকে এইখানে চলে গেল, কতটুকু পরিমাণ পানি বাড়লো, এতটুকু পরিমাণ পানি, যতটুকু পরিমাণ পানি বাড়ছে সেইটাই তো এটার আয়তন। কারণ কি, এইটা ওইটাকে উপরে থেকে, মানে এইটার কারণে পানির উচ্চতাটা বেড়ে গেছে। সো ইজিলি এটা বের করতে পারি না, এইভাবে কিন্তু আর্কিমিডিস ব্যাপারটা করছিলেন। সো তোমাদের বইতে এরকম কয়েকটা এক্সপেরিমেন্ট না, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটা বস্তুকে পানিতে ফেললে তারপর হচ্ছে এটার আয়তনটা কতটুকু বাড়ে, সেখান থেকে বলছে যে কি বলে, এটার আয়তনটা বা এই বস্তুটার আয়তনটা বের করো। সো ইজিলি তোমরা এটা কিন্তু বের করে ফেলতে পারবা। সো
তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা পরিমাপের ২ টা একক আছে। তাপমাত্রা পরিমাপের মানে সাধারণভাবে প্রচলিত ২ টা একক আছে। তার একটা হচ্ছে সেলসিয়াস এবং আরেকটা হচ্ছে ফারেনহাইট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ২ টার একটা আন্তর্জাতিক পদ্ধতি না। হ্যাঁ, আমরা ইউজ করি তাপমাত্রা মাপতে, ঘরের তাপমাত্রা মাপতে, তারপর হচ্ছে ইসের তাপমাত্রা মাপতে, গায়ের তাপমাত্রা মাপতে আমরা এটা ইউজ করি। বাট এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি না। আন্তর্জাতিক এসআই একক না। আমরা যখন ম্যাথ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন্য একটা একক, সেটার নাম হচ্ছে কেলভিন। এবং এই প্রত্যেকটারই আলাদা আলাদা মানে একটা থেকে আরেকটা যাওয়ার শিফট করারই আছে, সূত্র আছে একটা। সিম্পল একটা সূত্র যেটা তোমরা এসএসসি থেকে একেবারে এসএসসি না, ক্লাস 8 থেকে একেবারে ইন্টারমিডিয়েট এডমিশন পর্যন্ত ইউজ করবা। মানে তোমাকে ধরো একটা তাপমাত্রা এটা ফারেনহাইট স্কেলে বলে দেওয়া হলো যে এত ডিগ্রি ফারেনহাইট। সো সেটাকে তুমি কিভাবে সেলসিয়াসে কনভার্ট করবা বা সেটা থেকে কিভাবে তুমি কেলভিনে কনভার্ট করবা, এটার একটা সূত্র আছে। সো সেইটা থেকে আমরা পরিমাপ করতে পারি। সো তাপমাত্রা পরিমাপ কিভাবে করতে পারি? থার্মোমিটার দিয়ে, এবং এটা হচ্ছে কিভাবে মানে এটার একক কি সেলসিয়াস এবং ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। এই যে সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের পুরো ওভারঅল অধ্যায়। আশা করি তোমরা ভালোভাবে বুঝছো। যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, কোনো মানে আমার পড়ানোর পদ্ধতিতে কোনো ধরনের তুমি প্রবলেম পেয়ে থাকো বা আমি কোনো ভুল করে থাকি, আমি মানুষ অবশ্যই, আমি কোনো ফ্রেস্তা না, আমি যদি ভুল করে থাকি অবশ্যই জানাবা কমেন্ট করে ভদ্র ভাষায়, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা জানানোর চেষ্টা করবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিতে পারো, তোমাদের জন্য সব ধরনের গ্রুপ ওপেন করা আছে, যেমন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, তারপর হচ্ছে ডিসকর্ড সার্ভার, সবকিছু তো ফেসবুকে মেইনলি ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে নেবে। আমাদের 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বর্ণমালা স্কোয়াড নামে, যেটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ, আর একটা কি, একটা হচ্ছে তোমাদের প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা একটা গ্রুপ আছে। সেই গ্রুপটা অ্যাড হয়ে নেবে, যাতে তো এক হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা, প্লাস আরেকটা উপকার হচ্ছে তোমাদের আশেপাশের কমিউনিটির মানুষজন থাকবে, বিভিন্ন স্কুলের মানুষজন থাকবে, সেক্ষেত্রে সেখান থেকে তোমরা উপকৃত হতে পারবা। সো এই তো। আর তোমরা যদি চাও আমাদের যে কোনো আপডেট তোমাদেরকে মানে নিজে থেকে আমাদের অফিস থেকে ফোন করে জানানো হোক বা যে কোনো ভাবে জানানো হোক, সো তোমাদের নিচে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিবা। আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যে কোনো ধরনের আপডেট যদি দরকার হয়, যে কোনো কিছুর আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। সো নিচের ফর্মটা চাইলে ফিল আপ করে দিতে পারো। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ভালোভাবে বুঝছো, আবার বলতে পারছি। সো আর লাস্টে একটা পার্ট আছে, লাস্টের পার্টটা হচ্ছে মানে আইডিয়া ফিউশন। এখানে কিছু কঠিন টাইপের প্রশ্ন দেওয়া থাকে, যেগুলোর সাথে বইয়ের সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে না থাকে। এগুলোর কোনো উত্তর মানে আসলে ডিরেক্টলি আমি এখানে উত্তর পাবো না, বাট তোমাদের ব্রেইন স্ট্রমিং করার জন্য বা একটু চিন্তা করার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা চাইলে এই প্রশ্নগুলো চিন্তা করতে পারো। নাম্বার 1 স্লাইড এখানে 5 পর্যন্ত আছে, তারপর হচ্ছে নাম্বার 2 স্লাইড এখানে হচ্ছে 10 পর্যন্ত আছে, নাম্বার 3 স্লাইড এখানে 15 পর্যন্ত আছে, এবং নাম্বার 20 পর্যন্ত, নাম্বার 4 স্লাইড 20 পর্যন্ত আছে। সো সবগুলো প্রশ্ন নিজে একটু সলভ করার চেষ্টা করবে। যদি যে কোনো প্রশ্ন সলভ করতে পারো, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের পক্ষে সলভ করা পসিবল না। হয়তো তুমি জাস্ট এআই দিয়ে একটা প্রশ্ন বের করে ফেলতে পারো, ব্যাপারটা এরকম না। তুমি যদি নিজে চিন্তা করে বের করতে পারো, চিন্তা করে সলভ করতে পারো, অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জানাবা। আমি দেখা মানে এই টাইপের প্রশ্ন সলভ করতে পারলে অবশ্যই মানে অ্যাপ্রিশিয়েট করার একটা জিনিস, এবং আমি বা আমার টিম সবাই দেখার চেষ্টা করবো। সো দ্যাটস ইট, হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকেন, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।